যেরকম বরিশাল যেরকম পুরনো জায়গা, পুরনো বাড়িঘর রয়েছে, সেরকম বরিশালের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা রকমের ঘটনা, এবং এক একটা জায়গায় তো একটা বৈশিষ্ট্য থাকে। আজকেও আমাদের এই এপিসোড যেটা, সেটাতে কতটুকু ভয় পাবেন আমি সত্যিই জানি না, কিন্তু নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন আপনাদের করাতে পারবো, নতুন কিছু অভিজ্ঞতা আপনাদেরকে আমি দিতে পারবো, সে বিষয়ে আমি একদম 100% নিশ্চিত। এবং সম্ভবত এটা আমাদের ভূত এফএমের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমন তিনজন মানুষ যারা পেশায় ডোম, এবং তারা হচ্ছেন শিব ডোম, বিজয় ডোম এবং বাবুল ডোম। তারা এইখানে আমাদের সঙ্গে এসেছেন এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে তারা সাড়া দিয়েছেন, এবং তাদের সাথে আমি কথা বলবো এবং আপনারাও সবাই জানতে পারবেন তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে। আচ্ছা, আমি প্রথমে যাই বিজয় আপনার কাছে। আপনার নামটা এবং আপনি কতদিন ধরে এই পেশার সাথে সম্পৃক্ত? আমার নাম বিজয় ডোম, শেরেবাংলা মেডিকেল কলেজ ফরেন্সিক ডিপার্টমেন্টে চাকরি করি। আচ্ছা, কতদিন ধরে আপনি এই পেশার সাথে জড়িত? এই পেশা প্রায় 22 বছর ধরে। 22 বছর ধরে। আপনি আমাকে একটা কথা বলছেন, আমি খুব অবাক হয়ে দেখেছি যে প্রত্যেকেই, আপনাদের প্রত্যেকের সাথেই আশীর্বাদ বা এক ধরনের তাবিজ আছে। এই তাবিজের ব্যাপারটা কি? কেন আপনারা এই তাবিজটা ব্যবহার করছেন? এই তাবিজটা ব্যবহার করার কারণ হলো আমাদের কাজটাই হয়েছে ভৌতিক কাজ, সেই জন্য আমাদের সেফের জন্য, নিজের সেফের জন্য এই তাবিজ ব্যবহার করি। এবং এই তাবিজ আমাদের গুরুদেব এবং ফকির ওজা দিয়ে নেওয়া, যাতে আমাদের উপরে কোনো যেন ভৌতিক বা কোনো ভয়ের যেন কিছু না আসে, সেই জন্য এই তাবিজটা ব্যবহার করা। তার মানে আপনি বলছেন যে ভয়ের কিছু ঘটতেও পারে জীবনে? ভয়ের কাজই করি, ভয় ঘটতেও পারে, এটা স্বাভাবিক ব্যাপার, ভয় হতেই পারে। ভয় হতেই পারে। আচ্ছা, এই যে আপনি যে এতদিন ধরে এই কাজটা, এই পেশার সাথে সম্পৃক্ত, কোন সময় এরকম হয়েছে যে কোনো একটা কাজ হয়তো আপনি করে গেছেন, কোন একটা কাজ করেছেন, পরে সেই কাজটা বাসায় ফিরে হঠাৎ করে আবার মনে পড়েছে বা ঘুম ভেঙে গেছে হঠাৎ করে এরকম অনেক কেমন ছিল সেই ঘটনা। দিনটার ঘটনা আমাকে একটু বলেন। এই ঘটনায় আমি প্রথম লাশ কাটা ঘরে আসি আমার কাকার হাত ধরে। প্রথম যেদিন আমার জীবনে ফার্স্ট লাশ কাটতে যাই, সেই লাশটা ছিল পানিতে ডোবা। পানিতে ডোবা লাশ এমনি পচা হয়, তাদের চোখ টোক এবং জিভ বা বের হয়ে আসে, চোখ বের হয়ে থাকে এবং পশলা ধরে একদম বিশ্রী কারবারের মতো থাকে। তা আমি প্রথম লাশ যে সময় কাকার সাথে গেলাম, কাকা আমাকে বলছিল লাশ টেবিলে উঠানোর জন্য, নিচ থেকে উঠানোর জন্য ভ্যানে নিয়ে আসছিল। তো উঠানোর সময় আমি যখন লাশটা ধরি, তখন লাশের নখ চামড়া টামড়া আমার হাতে চলে আসে লাশটা উঠাবার। তখন আমার একটু ভয় লাগছিল এবং চোখ বের করা ছিল, জিভ বের করা ছিল, তখন আমার প্রচন্ড ভয় ছিল। ওইটাই জীবনে ফার্স্ট আমার লাশ। আমি যখন বাসায় যাই, তখন সারা রাত্রি ওই লাশটাই আমার চোখে কল্পনা এবং স্বপ্নের মধ্যে আমাকে ভয় দেখাইছিল, এবং আমি সেই ভয়ে সারা রাত ঘুমাতে পারি নাই। আচ্ছা, আপনারা তো সবসময় দেখেন যে একটা লাশ আপনাদের সামনে রাখা আছে, সেই লাশটা শুয়ে আছে এবং আপনারা কাজ করছেন। তো যেই কাজগুলো করেন, কোন সময় কি দেখে মনে হয় যে এই লাশটা কিছু বলতে চাচ্ছে, বা এই লাশটা আপনার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, বা আপনাকে কোনো মেসেজ দিতে যাচ্ছে, এরকম কোনোদিন কি কখনো মনে হয়েছে? খুবই অস্বাভাবিক একটা প্রশ্ন, তারপরেও করছে। এটাও হতে পারে, কারণ হচ্ছে যে লাশটা ধরেন, আমি একটা লাশ, একটা বাচ্চা 22টা কোপ ছিল গায়ে, সেই বাচ্চাটা কাটার পর আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল। কারণ হচ্ছে যে আমারও ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে। আমি যখন ওই বাচ্চার চেহারার দিকে চেয়ে যখন সেলাই করতে গেলাম, তখন আমার ভয় লাগছিল এবং আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল যে এই বাচ্চাটার 22টা কোপ, 6 মাসের একটা বাচ্চা ছিল, 22টা কোপ ছিল গায়ে। আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল। ওকে, আমরা যাই একটু শিবুদার কাছে। শিবুদা, আপনি এই পেশায় কতদিন? ওয়ালাইকুম আসসালাম। আপনি এই পেশায় কতদিন ধরে জড়িত? আমি প্রথমে মেডিকেলে যখন লোক নিয়োগ নেয়, তখন 1968 সন ছিল। আচ্ছা, জি, 1968 সনের সময় আমার চাকরি হয়েছে। তার মানে আপনি জীবনে অনেক কিছু দেখেছেন। চাকরি হয়েছে তখনই আমার। জি, তার মানে আপনি এখন পর্যন্ত যতদিন ধরে চাকরি করছেন, আপনি আপনার জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অনেক কিছু অভিজ্ঞতা আমাদেরকে আছে। আচ্ছা, এই যে আপনি আমাকে একটু আগে বললেন একটা ইন্টার্নি ডাক্তারের কথা, জি, যিনি ভয় পেয়েছিলেন, একটু বলবেন আমাকে আরেকবার? ইন্টার্নি ডাক্তার হলো কি, আপনি লাশ কারাগার যেটা, সেটা থেকে হাসপাতাল হয়তো 50 গজ দূরে আছে। আর ইন্টার্নি হোস্টেল যেটা, সেটা হলো লাশ কারাগার থেকে ওইটা হলো 50-60 গজ একটু দূরে আছে। তো একদিন হঠাৎ এক ডাক্তার ইন্টার্নি রুগী দেখতে তার সময় হয়ে গেছে, সে 1:30 হইতে 2টার সময় সে নিচ থেকে নামিয়ে সে ওই লাশ ঘরের সামনে থেকে যাওয়া ধরছে, নিজে হোস্টেলে যাবে। হোস্টেলে যাবার সময় সে প্রথমে দেখলো যে তার শরীরে সব পশমগুলি দাঁড়িয়ে গেল।
এখন একটু ভয় পাইছে উনি, তো ভয় লাগছে, পর উনি ওই রাস্তা থেকে হাঁটা শুরু করছে যাওয়া, তখন ওই থেকে 10 গজ দূরে জি দেখে যে এক সাইডে এক লোক জি কালা কাপড় সম্পূর্ণ পরানো আর মুখটা একেবারে সুন্দর, একেবারে পরিষ্কার আর সাদা। জি তখন উনি বলতে পারেন এই ব্যাপারটা, তো একটু পরে উনি ওনার হুঁশ হয়েছে যে আসলেই তো আমি একা আসছি, কিন্তু আমার সাথে এই লোকটা কেন আছে। তখন উনি মুখের দিকে চাই দেখলো, চাই দেখার পর উনি একটা ভয় পাইলো মনের ভিতরে খুব জোরে। তিনি ভয় পাওয়ার সাথে সাথে ওনার যে ধর্মের যে সূরা আছে মুসলিম ধর্ম, সেটা উনি এই সূরাটা পড়ে তারপর বুকের ভিতরে নিজে হাত থেকে 3টা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর সে ওই ভূতটা আর কি, সে শয়তানটা চলে গেল ওনার সামনে থেকেই চলে গেল, ওনার বাম পাশ থেকে একটা উত্তর সাইডে চলে গেল। আচ্ছা উনি আর দেখতে পায় নাই। সকালে আমরা যখন লাশ কারাগারে, তখন আমার ডাকলো, সে ডাইকে ইন্টার্নি ডাক্তার বললো যে দাদা আপনি একটু কথা বলবো। আমি বলেন কি? কয় দেখেন আমি তো সব সময় আসা যাওয়া করি, আমি ইন্টার্নি ডাক্তার, জি তাই হঠাৎ করে আমি একদিন তো রুগী দেখতে যেয়ে কিছুদিন আগে, বেশি না 2-3 মাস আগের কথা, তো উনি আমার বললো যে আমি এই রোগী দেখে, আমি দেখতে হয়তো 2টা বাজে, ওই সময় আমি নামিয়ে তার আমি হোস্টেলের দিকে যাওয়া ধরছি, ঠিক আপনার এই লাশঘাটার যে মোড়টা, এই মোড়টা আসার পর আমার সাথে সাথে শরীরের পশমগুলি সব দাঁড়িয়ে গেল। তারপর আস্তে আস্তে যখন 10 গজ এইরকমই গেছে, তো 2 মিনিট বা 1 মিনিট সামনে আগল, আগার পর উনি দেখতেছে হঠাৎ একটা লোক কালা কাপড় পরনে, সম্পূর্ণ শরীরটা ঢাকা, তারপর মাথাটা খালি, কালো মুখটা কাপড় খালি পরা। দেখাচ্ছে, হুম মুখটা খালি দেখাচ্ছে, খুব একটা পরিষ্কার ফর্সা। হুম তো উনি তখনও বুঝতে পারেন না। একটু পরে উনার ওই খেয়ালটা যখন হলো যে এই তো আমি একা আসছি, কিন্তু এই লোকটা কোথায় দিয়ে আসলো, জি তখন ওনার ভয় চলে গেল, ভিতরে ভয় হানছে না, ভয় আনার পর আর শরীর টরীর ঘামাই গেল। উনি বললো যে আমি তখন আমার আল্লাহকে স্মরণ করে আমি আমার যে সূরা আছে, তখন আমি বুকের ভিতরে বাড়ি দিলাম। তখন একটু পরেই, কিছুক্ষণ পর দেখি যে ওই লোকটা ওই একটা ক্ষেত আছে, ক্ষেতের উপর দিয়ে উড়িয়ে চলিয়ে যেতে আছে, ওই উত্তর পাশে আমার বাম পাশ দিয়ে চলে গেল। তো দাদা একটু পানির পরাটারা তো দিতে, আপনারা তো লাশ কাটেন, আপনারা তো বহুত কিছু দেখেন, আমি তো সাহস আছে, আমার একটু পানি পরাটারা দেন, যাতে আমি আর কোনোদিন না ডরাই। তা আমি তো জানি না, আমি এক লোকের বললাম, বাবুল রুম, ওনাকে বললাম, উনি একটু পানি পরাটারা জানে, জি ওনাকে বলছি আমি। বাবুল সাহেব আমাদের এখানে আছেন, তার সাথে আমরা কথা জি, বলবো। আচ্ছা, জি হ্যাঁ, আরেকটু যদি জানতে চান। জি জি অবশ্যই জানতে চাই। সেটা হচ্ছে এরকম যে আপনাদের হসপিটালে যারা হয়তো আপনি ভয় পাননি, কিন্তু অনেকেই ভয় পান, অনেকে অনেক কিছু দেখেন। তো এই জিনিসগুলো কিরকম, মানে কি দেখা যায়, কি দেখেন, বা এই লাশ কাটা ঘরের সঙ্গে সঙ্গে আলোচনা করেন? লাশকাটা ঘরটা হইলে কি, জি যদি তাজা মরে, একেবারে তাজা যদি আনে, তো এটা একটু কিছু ভালো দেখা যায়। আর যেগুলো আপনি এই বেয়ারিশ থাকে, বা অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনে পানিতে ভাসা জি বা পচা, এগুলো আনে বেশি, এগুলো একেবারে মানে আকৃতি ঘটনা এমন যে মানুষের ভয় পাবার কথা। এগুলো যেমন হয় গন্ধ, তেমন হয় একেবারে চোখ টোক বাইরেই যায়, মুখ টোক বাইরে, জিব্বা টিব্বা সব বাইরেই যায়, জি পৈচাকার হাত, মানে অন্যরকম হয়ে যায়। তখন মানুষ দেখতে গেল, আমরা দিই না ভয়ের কারণে, যেহেতু ভয়তে তারা অনেক সময় অনেক দেখা গেছে যে জায়গায় মহিলা পুরুষ বহুত বাচ্চা টাচ্চা পড়িয়ে গেছে বা দেখে ফিট পড়িয়ে গেছে, অনেক সময় পানি টানি দিয়ে আমরা হুস্টাইজ করে সরাই গেছি, কিন্তু নিষেধ আছে ডাক্তার সাহেবের নিষেধ করছে যে কোনো লোক যেন লাশ কাটার সময় না ঢোকে, এবং কাটা অবস্থায় যেন না দেখে কেউ। এটা স্যারেরা নির্দেশ আছে, এটা বলা না, আছে। সেটা ঠিক আছে, কিন্তু যারা হসপিটাল রাতের বেলায় থাকে বা যারা হসপিটালে রেগুলার যাওয়া আসা করে, তাদের অনেকেই বলেন যে লাশ কাটা ঘরে অনেক কিছু দেখেন। তো এরকম ঘটনা আপনারা কোনোদিন শুনেছেন যে দেখে, বা লাশ কাটা ঘরে এরকম না, হয়তো যারা- আপনি কাজ করছেন, কাজ করতে করতে আপনার একটা জিনিস এক জায়গায় রেখেছিলেন, সেই জায়গায় সেই জিনিসটা নাই, সেই জিনিসটা সেই জায়গা থেকে অন্য জায়গায় সরে গেল, হ্যাঁ, খুঁজে একটা- পাচ্ছেন না। হ্যাঁ, আমি যখন অ্যানাটমি চাকরি করতাম, তখন ওই দারোয়ান নাইট গার্ড ছিল, যে বলতো যে দাদা আপনাদের এই যে লাশ ঘরটা, এটা হলো অ্যানাটমি ডিপার্টমেন্টের জি ছাত্ররা যেটা পড়ে, সেটা বলতো যে না, এই রুমের ভিতরে টুল টাল ভাঙচুর হয়, আমরা ভয়তে এই জায়গায় যে আসবো একটু দেখবো, সেটা আমি তোর ওই ডিউটি করে দেখতে পাই, ভয়তে দূরে থাকি। জি তা আমরা তখন ভোরে আসলে বলতো, তো আমরা আসলে আমি 2-1 দিন দেখছি এই ব্যাপারটা, যে ওই টুল টেবিল আমরা যেভাবে রাইখে যাই সেভাবে আর কি দেখা যায় না, একটু উল্টাপাল্টা হয়। হ্যাঁ, একটু উল্টা আচ্ছা। পাল্টা দেখা যায়। তা আমি ওই দারোয়ানদেরকে বলছি যে দেখেন, যে জায়গায় লাশ কাটাকাটি বা লাশের যেখানে রুম থাকে, ওইখানে একটু শয়তান বা ভূত বলতে থাকে। তার মানে এটা আপনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে টুল টুল যে এলোমেলো হয় বা এদিক ওদিক হয়, এটা হতেই পারে, লাশ কাটা ঘরে এটা হতেই পারে। কারণ কি, একটা আত্মীয় যদি নিজের বাপ মরে বা যাই মরে, একটা লাশের দ্বারা একটা সারা রাতে একটা লোক বা ছেলে কেউ থাকতে পারে না ভয়ের কারণে। জি কারণ ওই আত্মার সাথে ওই আত্মার সাথে মিল খায় না, তো যে ভয় আসবে এটা ভয় পায়, জি ওই জানতে থাকে না। তবু ওই লাশ কাটা ঘর আমি এটা জানি, ছোটকাল দিয়ে দেখছি, আর এমন শুনছি বা দেখি যে লাশ কাটা ঘর একটা ভয়ঙ্কর। এই যে আমি ডোম আছি, তা আমার যদি একটা রাত্রির বেলা যদি একা যাইতে দেয়, আমি তাও যাব না,
লাশ কাটা করে যাবেন? লাশ কারাগার একা যাবো না। কেন যাবেন না? কারণ না, যে ভয়ের কারণ আছে, যে ভূত বলতে বা শয়তান বলতে কিছু আছে। তার মানে অবশ্যই থাকে তার থাকে, মানে। হ্যাঁ, তার মানে কেউ যদি রাতের বেলায় হঠাৎ করে ক্রস করতে গেলে যদি কোনো কিছু দেখে ফেলে, হ্যাঁ, অনেক তাহলে লোকে- সেটা মানে অকারণ ভয়ের কিছু না, এরকম না, মানে হ্যাঁ, হ্যাঁ, আছে ভয়ের ধরতে কারণ পারে, আছে। ধরতে পারে, ঘটার আচ্ছা, সম্ভাবনা আমরা- আছে, ধরে। আমরা একটু এই যে শিবু ভাইয়ের কাছে আবার আসি। শিবুদা, আপনি কোন সময় এরকম এরকম দেখেছেন যে, কোন সময় দেখেছেন আপনি যে না বিজন, হ্যাঁ বিজন, বা আপনি কোন সময় দেখেছেন এরকম আশেপাশে যে বা শুনেছেন যে এরকম লাশ কাটা ঘরে যাওয়ার সময় বা পাশ দিয়ে যাওয়ার সময় কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে এরকম? হ্যাঁ, সেরকম শুনছি। ইন্টারনেট কেমন বলেন ডাক্তার তো? যারা আছে, এখানে ইন্টারনেট ডাক্তার হোস্টেলটা আমাদের লাশকাটা ঘরের পাশে। জি জি। তো এখন লাশকাটা ঘরে ওয়াল করা হয়েছে চারপাশে, সেই সময় ওয়াল ছিল না, আচ্ছা। বাউন্ডারি ছিল না। তখন ওই লাশকাটা ঘরের পাশ থেকেই তাদের যাওয়া আসাটা ছিল। তো ইন্টারনেট ডিউটি করে যখন রাত 12টা 1টা বা 2টার সময় তারা যখন যেত, তখন হয়তো কিছু দৃশ্য দেখে তারা সকালে আমাদেরকে বলতো। তো এর মাঝে 2টা দৃশ্যের ঘটনা তারা আমাদেরকে বলছে। একটা হয়েছে যে দুজন ইন্টারনে সেখান থেকে যাওয়ার সময় দেখলো একটা বিরাট ঘোড়া গাড়ির মধ্যে দুজন বসে রয়েছে। হ্যাঁ, এবং তারা ওইখানে বৈশা করতেছে। তখন তারা দেখার পরে তারা দুজন আলাপ করলো যে ঘোড়া গাড়ির মধ্যে লাশ নিয়ে আসছে রাত 2টার সময়, এবং কারা আসলো এই লাশ নিয়ে। তখন তারা দুইজনের মধ্যে একটু ভয় ভীতু হইলো, তারা জোরে হেঁটে চলে গেছে। যাওয়ার পরে পরদিন আমাদেরকে বললো যে দাদা, কালকে রাত্রে কি লাশ কাটা ঘরে কোনো লাশ আসছে ঘোড়া গাড়ির মধ্যে? আমি বলছি না, বরিশালে তো ঘোড়া গাড়ি নেই, তো ঘোড়া গাড়িতে লাশ আসবে কোথায় থেকে? ওই সিস্টেম তো বরিশাল নাই। তো বললো যে কালকে আমরা ঘোড়া গাড়িতে 2টা লোক দেখছে এবং লাশ। আমি বলছি তাহলে মনে হয় শয়তান থাকতে পারে। হ্যাঁ, কয় কি সেই জন্যই আমরা ভয় পেয়ে চলে গেছি। আমাকে ভালো কাজ করছেন। এই একটা ঘটনা। এই যে আপনি বললেন, আপনারা এই রাতের বেলা যখন লাশটা থাকে, লাশটা কি তখন আপনারা আলো জ্বেলে রাখেন নাকি আলো অফ করে রাখেন? না, লাশকাটা ঘরে মেন হয়েছে আপনার লাশকাটা ঘরটা থাকে আপনার যে চারপাশে অন্ধকার জঙ্গল টঙ্গল, এই জায়গাটাই স্বাভাবিক লাশকাটা ঘরটা হয়। হ্যাঁ, তাই ওই ঘরটাও সেভাবেই, এবং আলো স্বল্পতা, আলো কম থাকে। এবং আমরা লাশ রাখলে রাত্রে হয়তো একটা লাইট বেশি জ্বালাই না, কারণ হয়েছে এখানে একটা নিরাপত্তার ব্যাপারও আছে। যদি আমরা লাশটা আলো বেশি জ্বালাই রাখি, তাহলে এখান থেকে লাশ চুরি হবার বা নিয়ে যাওয়ার ভয় থাকে। সেই সেরকম জন্য একটা আমরা ভয় আলো থাকে। স্বল্পতা রাখি, এবং এই স্বল্পতার জন্যই এখানে ভূতের আশ্রয় বা শয়তানের আশ্রয় হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আরো একজন আছেন, যিনি হচ্ছে অনেক সময় যিনি হচ্ছেন আমাদের বাবুলদা, এবং তিনি অনেক ধরনের মানে কি ইয়েও জানেন, মানে অনেক সময় পড়াটরা দিয়ে দেন। তো আপনি আপনার কাছে প্রথমে আপনার নামটা একটু প্লিজ সবাইকে আপনি নিজের মুখে একটু সবাইকে বলেন, তারপরে আপনার সাথে কথা শুরু করি। জি, সবাইকে একটু বলেন আপনার নামটা। আমার নাম বাবুল রবি। আচ্ছা বাবুল, আচ্ছা দাদা, আপনি এই যে মানুষকে এই যে অনেক সময় বিভিন্ন তাবিজ দিয়ে সহযোগিতা করেন, মানুষ আসলে কোন ধরনের ভয়ের কথা বলে আপনাকে, মানে কোন ধরনের ভয় কেউ বলে জিনে ধরছে, কেউ বলে পেতনিতে ধরছে, জি। ঠিক আছে। আবার কেউ বলে যে আমারে এই কি ভূতে ধরছে, লাশের হ্যাঁ, এরকম কথা বলা হয়। আচ্ছা বলার পরে আমার কাছে আসে, পর আমি পানি টানি পরিয়ে দিই। আচ্ছা। তারপর কিছুদিন পর তারা আসে যে না, আমি এখন ভালো আছি। 1974 সালে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটছে। 1974 সালে আমি তখন এনাটমিতে চাকরি করি। কত বছর থেকে আপনি চাকরি করছেন এখানে? 1968 থেকে আচ্ছা 1974 ছিলাম ওইখানে হুম। পর্যন্ত। 2007 সাল পর্যন্ত এখানে। হুম 1974 ঘটনা এটা। জি 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 তখন আমি একটা লাশ নিয়ে যখন লাশ ঘরে ঢুকলাম, জি লাশ ঘরে যে কাটা টেবিলে, জি তখন আমার সাথে ছাত্রছাত্রীরাও ছিলেন। জি থাকা অবস্থায় তখন লাশটাকে এভাবে হাতটা ছড়াই রাখলো জি টান করে। তখন হঠাৎ করে দুই পাশ দিয়ে আসছে, লাশটা আমার দুনো হাত দিয়ে চাপে ধরলো। দুই হাত দিয়ে চেপে ধরেছে হ্যাঁ। আপনাকে? আচ্ছা যে দিয়ে চেপে ধরছে, ছাত্রছাত্রী যারা ছিলেন জি তারা ভয়তে পালাই গেছে, ভূত ভূত বললিয়া। হুম পালাবার যাওয়ার পরে মানে আমার চেপে ধরেছে, মানে জড়াই ধরছে আপনাকে লাশ? যখন জড়াই ধরছে, আচ্ছা তখন ভূত ভূত করে সবাই পলাই গেছে। আচ্ছা তার কিছুক্ষণ পরে দেখি খুব একটা শব্দ বের হলো, জি এত বিকট শব্দ যা কল্পনা করা যায় না, যা ভয়তে আমার সমস্ত শরীর জি। কাটার মতো কাটা কাটা হয়ে গেল। আচ্ছা আর শরীর ঘামায়, মনে হয় যে আমি স্তব্ধ হয়ে গেছে, আমি মানুষ না, জি, পাথরের মতো হয়ে গেছিলাম তখন। তখন এরকম অবস্থা হ্যাঁ। হয়েছিল। তো এরকম কি জীবনে একবারই ঘটেছে না আরো কয়েকবার ঘটেছে? না, এই একবার হয়েছে, একবারই হয়েছে। হ্যাঁ। এখন আর আপনি ভয় পান না? এখন আর ভয় পাই না। আচ্ছা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা পরবর্তী অতিথি নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবং যারা লাশ দেখে ভয় পায় তারা আপনারা বলছেন যে আসলে এটা ভয় পাওয়ার মতোই একটা ব্যাপার, ভয় একটা না ব্যাপার। পাওয়ার কিছু নাই আর না, কি। না।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। নওয়াফ আমাদের এসএমএস করেছেন নওয়াফ সাদমান, এবং তিনি বলেছেন যে তার কাছে ভালো লাগছে। বরিশাল ইজ রকিং তাই লিখেছেন, এবং এফ এম রাসেল মোহাম্মদ আমাদের লিখেছেন এখানে টাঙ্গাইল থেকে আমাদের এসএমএস করেছেন। নাহিদ এবং শান্তনু আমাদের সাথে আছেন মোহাম্মদপুর থেকে, এবং তিনি বলছেন যে আমরাও বরিশাইল্লা এবং জন্মের মতো মজা পাইতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মালিক আমাদের সাথে আছেন, রিদওয়ান বসুন্ধরা থেকে আমাদের সাথে রয়েছেন। ভূত এফএম শুনলে তার ঘুম আসে, বাহ চমৎকার। আপনার তার মানে ঘুমের ওষুধ হচ্ছে ভয়, চমৎকার। আপনার তো সিলেটিভের টাকা বেঁচে গেল ভাই। অমিহা আমাদের এসএমএস করেছেন, এবং সাবা আমাদের এসএমএস করেছেন এখানে একসাথেই। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রতীন্দ্র আমাদের সাথে আছেন বরিশাল থেকে। ফারিজা আমাদের বরিশাল থেকে আছেন এবং ফিলিং অসম, এবং এছাড়াও সুপ্তি এবং বর্ণ আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন ইমন রাজবাড়ি থেকে। এছাড়াও সাকিব আমাদের সাথে আছেন। আদিল খান আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, তারা প্রতিদিনই থাকেন এবং তারা আজকেও আছেন। মুন্তাসির এবং তার ওয়াইফ ঐশী আমাদের সাথে রয়েছেন, লিখেছেন ভূত এফএমের সাথেই আছি। এমডি জোন আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন রুহুল আমিন নড়াইল থেকে। এছাড়াও আমাদের সাথে আছেন শুভ রংপুর থেকে। আরো অনেকেই আমাদের সাথে রয়েছেন। আমরা আবারও আপনাদের এসএমএস নিয়ে ফিরে আসবো। তার আগে আমরা নতুন একজন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিব, এবং তারপর তার আগে আপনাদের জানিয়ে দিই, যদি আমাদের সাথে ফেসবুকে আমাদের যারা অতিথি তাদের ছবি দেখতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.russell এই পেজে। এছাড়াও www.facebook.com/radio.fruity এখানেও আপনারা আসতে পারেন এবং আমাদের পোস্টে লাইক দিতে পারেন এবং জানাতে পারেন কোন ঘটনা আপনাদের বেশি ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্রথমে আমি জানতে চাইবো এবং তারপরে জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসছেন এবং কি করেন। একটু শুনি আপনার নামটা আপনার মুখ থেকে। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবুজ বলতেছি, সবুজ জয়দর। আমি এসেছি বরিশাল থেকে, বরিশাল থেকে। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। ওকে, সবুজ, আপনার লাইফে খুব অদ্ভুত একটা ঘটনা আছে। আপনার পরিবারেই ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনার সাক্ষী আপনি নিজের চোখে দেখেছেন। একটা ভয়ঙ্কর দৃশ্য, যে দৃশ্য একসাথে ভয়ঙ্কর, একসাথে কষ্টের এবং বেদনার। তো সেই ব্যাপারটাকে আমরা শুনি। সবাই আমরা এরকম অতিথি পাইনি, আমরা কখনোই এরকম অতিথি পাইনি। সবুজ যেরকম একটা অভিজ্ঞতা নিয়ে আসছেন, আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্লিজ একটু বলেন। আমি আমার প্রথম ঘটনায় যাই। জি। তো আমি আমার লাইফের প্রথম থেকেই বলতে হবে, আমার মা মারা গেছে 2013 সালে। তো উনি আত্মহত্যা করছে আর কি, সুসাইড করছে। জি। ঘরের ভিতর গলায় রশি দিয়ে আর কি আত্মহত্যা করছে। জি। তো উনি আত্মহত্যা করার পর আমি মানে স্বপ্নে দেখতেছি, বলতেছি সবুজ দেখো আমি কারোর সাথে মিশতে পারতেছি না, আমি শুধুমাত্র ছায়ার মতো হাঁটি, কারোর সাথে মিশতে পারি না, আমার কোনো স্থান নাই, এটা বলতেছে। তো আমি বলতেছি এরকম করতেছো কেন মা? তো উনি বলতেছে আমার তুমি টাচ করে দেখো আর কি। তো আমি স্বপ্নের মধ্যে হচ্ছে? হ্যাঁ, স্বপ্নের মধ্যে আমি দেখতেছি। তো আমি টাচ করছি, দেখতেছি যে ওনার ভিতর দিয়ে আর কি আমার হাত চলে যাইতেছে শরীরের ভিতর দিয়ে। জি। তো আমরা তখন ওই ঘর ত্যাগ করে নতুন একটা ঘরে উঠছি। তো আমরা তখন রাতের বেলা টের পাইতাম যে ওই ঘরের ভিতর ভাঙ্গে চুরিয়া বের হয় একেবারে, মনে করেন থালা বাসন যতদূর ছিল সব চিনে শব্দ করে, প্রচুর পরিমাণ শব্দ করে ঘরের ভিতর। তো আমরা ততটা আর কি নিতাম না, আমরা ঘর চেঞ্জ করে ফেলাইছি, ঘর বিক্রি করে ফেলাইছি। তো আমার কেন ঘর বিক্রি করেছেন? ঘটনাটা ঘটছে, কেন ঘর বিক্রি করেছেন? ঘর বিক্রি করছে, ঘরের ভিতর বিভিন্ন শব্দ করতো, তারপর ভয় মানে অনেক কাজ করতো। কেমন ধরনের ভয় লাগতো বলেন তো, শব্দ করা ছাড়া? ওই যে ঘরের লাঠি দিয়ে টিনের উপর টান দিলে যেরকম শব্দ হয় না, ওরকম শব্দ হইতো। আর কি কি হতো? তো তারপর আমি এই সরকারি আইসিটিতে চান্স পাওয়ার পর আমি বরিশাল ভর্তি হইতে আইসি। তো আমি আমার ফ্রেন্ডের রুমে অবস্থান করছিলাম ওই সময়। তো ওই দিন রাতে আমি একটা স্বপ্নে দেখছি, রাত যখন 3টা 3:30টার দিকে জি। আমি স্বপ্নে দেখতেছি আমার মা যে জায়গায় আত্মহত্যা করছে ওই ঘর থেকে পুকুর পাড়ের দিকে যাইতেছে, মানে বের হইয়া হাইটে আর কি পুকুর পাড়ের দিকে যাইতেছে। এটা তো আমি স্বপ্নে দেখছি, এটা আমি বাস্তবে কোনোভাবেই নেই। তো আমার ফ্রেন্ড পরীক্ষা দিতে গেছে ওই দিন সকালে 10টার দিক দিয়ে আর কি। তো আমি তো মানে মশারি টানাই না, 3 ধারে মশারি টানাই না, একটা কোনা ভাঙ্গা আর কি মশারির। তো আমি ওই মশারির ওইখানে বসে মোবাইলে আর কি ফেসবুক চালাইতেছিলাম। তো আমি হঠাৎ দেখতেছি, আমি দরজার দিকে তাকাইছি, এবার দেখতেছি আমার মা যেভাবে আত্মহত্যা করার পর ওই সুসাইড করার পর আমাদের তো পোস্টমর্টম হয় ওইগুলা, তো পোস্টমর্টমের পর দেহের আকৃতি যেমন ছিল, নাক মুখ কাটা, তারপর ওই জিহ্বা বের করা, ওইরকম ভাবে আমার দিকে আসতেছে। যখন আমার দিকে আসতেছে আমি তো অবাক হয়ে গেছি যে আমার দিকে আসতেছে কেন। তো আমি দেখতেছি যে স্পষ্ট ভাবে 5 সেকেন্ড পর্যন্ত দেখছি যে ওই দরজার এক প্রান্ত থেকে আমার দিকে আসতেছে। তো আমি হঠাৎ ওই নাক মুখ অফ করে বন্ধ করে লাই।
তো কিছু সময় পর আমি রুমের লাইট জ্বালানোর চেষ্টা করি, কিন্তু লাইট সুইচ অন করছি কিন্তু লাইট জ্বলতেছে না। আচ্ছা। তো হঠাৎ একটু পরে আমার একটা ফ্রেন্ড পাশের রুম থেকে আইসা দরজায় নক করছে। দরজায় নক করার পর আমি বলছি, বন্ধু তুই আইসোস? বলতেছে হ্যাঁ আমি আইসি, কি হয়েছে? পরে বলতেছে এরকম আমার তো এরকম ঘটনা ঘটে গেছে। তো ঘটনা ঘটে গেছে, আমি আর একটু সময় ওইখানে ওয়েট করি নাই, আমি রেডি হইয়া বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার গ্রামের বাড়িতে। তো আমি গ্রামের বাড়িতে যাইয়ে শুনতেছি কি আমার দাদু ভোরবেলা 3টা সাড়ে 3টার দিকে আর কি, যে উনি রাতে বের হয়েছে প্রস্রাব করতে। তো উনি প্রস্রাব করার সময় দেখতেছে, উনি নাকি একেবারে অরিজিনালি দেখছে, আমি কিন্তু আমার ঘটনা বলি নাই বাড়িতে যাইয়া। তো অরিজিনালি দেখতেছে যে আমার মা হাইটা যাইয়া ওই যেখানে মারা গেছে ওইখান থেকে হাইটা ভোরবেলা ওই আমি যে টাইমে স্বপ্নটা দেখছিলাম আর কি, ওই টাইমেই দাদু ওই দিনেই ওই সময়ই দেখছে যে হাইটা পুকুর পাড়ের দিক যাইতে আছে। তো আমার দাদু শুধুমাত্র তাকাই ছিল যে কি এত রাতে কে। পরে দেখতেছে যে আমার মার যে নাক মুখ কাটা ছিল, জিব্বা বের করা, ওই বড় ঘুমটা দেওয়া ছিল, তো ঘুমটার ফাঁক দিয়ে খালি জিব্বাটাই বের হওয়া ছিল। ওইটা দেখতেছে স্পষ্ট, খালি তাকাই রয়েছে, কিছু বলে নাই দাদু আর কি। আর আমার মা কেন এমনি কোনো ভয় দেখায় না। মারে নিয়ে আরেকটা ঘটনা আছে। আচ্ছা, সেটা আমরা একটু পরে শুনছি। আমার একটা ছোট্ট বিরতি নিতে হবে আসলে, এবং বিরতির পরে আবার আপনার কথা শুনবো। তারপরে আরো আমাদের অতিথি আছে, সুতরাং একটা বিরতিতে আমরা চলে যাই। তার আগে কিছু SMS পড়ি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে তাসনিয়া আমাদের SMS করেছেন, তাসনিয়া অপি। নাইম আমাদের যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি এবং তার রুমমেটরা শুনছেন। ওকে, এমডি নাইম আমাদের সাথে আছেন, এমডি স্বপন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরিয়ান ফয়সাল খিলগাঁও থেকে, তানিশা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রুবেল মতিঝিল থেকে। আজকের স্টোরি গুলো সব তার কাছে অসম লাগছে এবং অনেক ভালো লাগছে। হ্যাঁ, এগুলো একদম এখানকার লোকাল স্টোরি আপনারা শুনছেন, এবং একদম লোকাল মানুষদের কাছ থেকে শুনছেন। আপনারা এক একটা জায়গার ঘটনার ধরন একরকম থাকে, এবং বরিশালে এসে আমাদের দ্বিতীয়বারের মতো, এর আগে একবার ঢাকায় আমাদের সাথে এসেছিলেন একজন ডোম, এখানে 3 জন এসেছেন এবং তাদের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করে গেলেন। এবং আমি দেখতে পাচ্ছি দিনা এবং বিথি আমাদের সাথে রয়েছেন, জান্নাতুল ফেরদৌস আলিফ আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি অরিত্রা সহ আরো অনেকে। সো আমরা একটা ছোট্ট বিরতিতে আছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। কেউ কোথাও যাবেন না, যাওয়ার আগে জানি যে আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা আছি বরিশালে, যাবো একটা ছোট্ট বিরতিতে, তারপরে ফিরে আসবো আবারও বরিশালে। Till then, stay tuned to Radio Furti and don't stop the Furti. FM, the night comes alive with Ramin Fawn. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আসির সাথে, এবং আমার সাথে রয়েছেন রাফাত, আমার পাশেই আছেন সামি উবায়েদ, আপনারা সবাই শোনেন কারমা ক্যান্ডি, এবং আমার সঙ্গে রয়েছেন আজকে বরিশালের অতিথিরা। জিলানি আছেন আমাদের সঙ্গে, খুব টায়ার্ড। এছাড়াও আমাদের সঙ্গে আছেন তালাত, সারাদিন অনেক পরিশ্রম করেছেন। আজকে আমাদের সঙ্গে আমাদের এই বরিশালের আমাদের যে স্টুডিও, সেই স্টুডিওর আরো সবাই এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। একটা ছোট্ট একটা ইমেল না পড়লে হয় না, সুতরাং ছোট একটা ইমেল পড়ে ফেলি। এটাও বরিশালের, এবং যেভাবে ঘটনাগুলো আমরা বরিশাল থেকে পেয়েছি সেভাবেই পড়ছি। কোনো রং চং দেওয়ার দরকার আমি মনে করছি না, সুতরাং রং চং কখনো আমরা দেই না, এবং আশা করছি যে আপনাদের কাছে এই ঘটনাটা ভালো লাগবে। রাসেল ভাই কেমন আছেন? আমি জানি আপনি ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। আমি রাফাত হোসেন, আমি বরিশালে থাকি, সরকারি BM কলেজের ছাত্র। আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার নিজের সাথে ঘটেছে। এটা বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। এটা প্রায় বছর খানেক আগের ঘটনা। আমি তখন 2nd ইয়ারে পড়ি। ঘটনার দিন সকালবেলা আমার আব্বু ফোন করলেন গ্রামের বাড়ি থেকে, জানালেন আমার দাদি খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে বরিশালের শেরে বাংলা হাসপাতালে নিয়ে আসছে। সাথে আমার এক কাজিন, আমার বাবা মা, আমার ছোট আঙ্কেল আছেন। অতঃপর বিকেল 3টা নাগাদ তারা বরিশালে এসে পৌঁছালেন। যা হোক, অতঃপর দাদিকে কর্তব্যরত ডাক্তার দেখলেন। ডাক্তার বললেন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে, তাই আমরা তাকে হাসপাতালে 4 তলায় একটা কেবিনে ভর্তি করলাম। রাতে আব্বু বললেন যেহেতু ওনারা অনেক জার্নি করে এসেছেন, তাই রাতে দাদির সাথে থাকতে পারবেন না, ওনারা অনেক ক্লান্ত। তাই সিদ্ধান্ত নেওয়া হলো রাতে দাদির সাথে আমি, আমার কাজিন মাহিন, বরিশালের এক ফুপি থাকবেন।
আমরা নেক্সট দিন থেকে আব্বু আম্মু আঙ্কেল ওরা থাকবে তারা থাকবেন। রাত 10টা নাগাদ কিছু কাজ টাজ সেরে খাবার দাবারের ব্যবস্থা করে ওনারা বরিশালে আমার ফুপির বাসায় চলে গেলেন। তারা চলে যাবার পর আমি আমার কাজিন মাহিনের কাছ থেকে দাদির গ্রামের খোঁজ খবর নিলাম। মাহিনের সাথে কথা বলতে বলতে প্রায় রাত 1টা বেজে গেল। ফুপি আমাকে বললেন জরুরি ওষুধ নিয়ে আসতে হবে। আমি চিন্তা করলাম আমি ফুপির সাথে কেবিনে থাকি, তাই মাহিনকে প্রেসক্রিপশন দিয়ে পাঠালাম ওষুধ নিয়ে আসার জন্য। হাসপাতালের সামনে অনেক ফার্মেসি আছে যার অধিকাংশই দিন রাত খোলা থাকে। যা হোক, মাহিনকে পাঠালাম মেডিসিন আনার জন্য। ও যখন কেবিন থেকে বের হলো তখন রাত 2টা বাজে। পুরো শহরটা যেন ঘুমিয়ে আছে। মাঝে মাঝে হাসপাতালের একটু কাছ দিয়ে যাওয়া সিএনবি রোড দিয়ে কিছু দূরপাল্লার বাস ট্রাকের শব্দ ভেসে আসছিল। পুরো হাসপাতালে কেমন যেন শুনশান নীরবতা নেমে আসছিল। কেবিনে দাদি ও ফুপি ঘুমিয়ে পড়েছেন। আমি কেবিন থেকে বেরিয়ে সামনে ফাঁকা জায়গায় পায়চারি করছিলাম। রাত 2:10 দিকে মাহিনের ফোন এলো। মাহিন ফোনে ওপাশ থেকে মাহিন ফোনে বলল, তুমি নিচে এসো, দুজনে চাটা খেয়ে দেন ওপরে যাব। আমিও চিন্তা করলাম রাত জাগতে হবে, একটু চা খেয়ে আসলে মন্দ হবে না। তো আমি বের হলাম, গিয়ে দুজনে ওষুধ কিনলাম, একটা চায়ের দোকান থেকে চা খেলাম এবং নিচে এসে যখন ওকে দেখলাম তখন ওকে কেমন যেন লাগছিল। ওর চোখ দুটো হলুদ মনে হচ্ছিল, ঠিক অনেক দিন ধরে যেন জন্ডিসে ভুগছে। চোখের যে হলুদ ভাবটা জন্ডিসে ভুগলে আসে সেরকম, ঠিক তেমন চেহারার উদ্ভ্রান্তের মতো একটা ভাব, চুল। আমার কথাগুলোর জবাব ও অল্পতে হ্যাঁ না দিয়ে জবাব দিচ্ছিল। আমি মনে করলাম অনেক পথ জার্নি করে এসেছে তাই এরকম লাগছে। যাই হোক, ওকে আমি বললাম নাস্তা করবি? ও শুধু মাথা ঝাঁকালো। আমি ওকে নিয়ে হাসপাতালের পশ্চিম পাশে একটা ক্যান্টিনে গেলাম। বললাম কি খাবি? ও বলল ভাত খাবে। তাই আমরা রাত 10টা নাগাদ সবাই কেবিনে থাকাকালীন সময় ভাত খেয়েছি, বাট ভাবলাম অনেক ক্ষুধা পেয়েছে, খাক। আমি শুধু চা আর ওকে ভাত দেওয়ার জন্য বললাম। ও আমার সাথে তেমন কোনো কথা বলছিল না, শুধু খেয়ে যাচ্ছিল। তা আমি কেউ বিশ্বাস করতে পারবেন না একটা মানুষ কিভাবে এত ভাবতে পারে। মনে হচ্ছিল অনেক দিন থেকে যেন ও ক্ষুধার্ত। যাই হোক, এসব কিছু আমি আমলে নেইনি। দেন আমি কেবিনের দিকে হাঁটা ধরলাম হাসপাতালের নিচতলায় সিঁড়ির কাছে। যখন আসলাম তখন ও বলল, ভাই আপনি লিফট দিয়ে ওঠেন, আমি সিঁড়ি দিয়ে আসছি। ভাবলাম হাসপাতালের লিফট ম্যান হাতে পানির বোতল থাকলে লিফট দিয়ে হয়তো উঠতে দেয় না। ওকে বললাম ঠিক আছে। আমি লিফটে এসে সোজা 4তলার কেবিনে আসলাম এবং এসেই যেটা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার কাজিন মাহিন কেবিনের পাশের বেডে ঘুমিয়ে আছে। ওকে উঠালাম, বললাম তুই সিঁড়ি দিয়ে এত তাড়াতাড়ি আসলি কিভাবে? ও বলল, কি বলে ভাই, আমি তো অনেকক্ষণ আগেই মেডিসিন নিয়ে চলে আসছি, এসে দেখি আপনি কেবিনে নেই। ফোন দিলাম, আপনার ফোন বন্ধ। আমি দেখলাম ঔষধ স্যালাইন ডেস্কের ওপর রাখা এবং ও যদি এখানে থাকে তবে এতক্ষণ আমি কার সাথে ছিলাম। এসব কথা ভাবতে ভাবতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। ব্যাপারটা আর ওর সাথে শেয়ার করলাম না। ভাবলাম হাসপাতালে নতুন এসেছে, শুনলে হয়তো ভয় পাবে। পরের দিন আমার প্রচন্ড জ্বর আসলো, যেন আমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। এবং এই ঘটনা আমার কাছে এখনো রহস্যময় এবং এর কারণ অজানা। এবং এটাই ছিল আমার ঘটনা। রাফাত হোসেন আজকে আমাদের স্টুডিওতে আসতে পারেননি, তিনি এই ঘটনাটা পাঠিয়েছেন। এটা পরিচালের একটি ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে নতুন একজন অতিথি জয়েন করেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি অনিকেত মাসুদ, জি, আর নিয়াজ মোহাম্মদ চন্দ্রদ্বীপে সোনাগাড়ি সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করছি। ওকে। তো আপনি তো বরিশালেই আপনার মনে হয় জন্ম, হ্যাঁ হ্যাঁ এবং বরিশাল শহরেই আপনি হ্যাঁ, আছেন। বরিশাল শহর। তো বরিশাল শহরের আনাচে কানাচে হুম। অনেক জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঘটনা। এই যে পুরনো বাড়িঘর সবকিছু দেখি, সব বাড়িঘরগুলো কি ঠিকঠাক আছে নাকি এখানে আসলে মাঝে মাঝে ভয়ের ঘটনা ঘটে? না না, সব বাড়িঘর ঠিকঠাক নেই। আমি রাতে চলাচল বেশি করি শহরে। হ্যাঁ, তো এরকম অনেক কন্টেন্ট প্লেসের নাম শুনছি। জি, আমরা কলিগরা হ্যাঁ রাতে মোটরসাইকেল নিয়ে সেই বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম। জি। ওই এলাকার মুরব্বীরা এরকম বলতো যে এইখান থেকে একটা লোক উড়ন্ত অবস্থায় ওই গলিতে যায়, জি। ওই গলি থেকে রাত্র 3:15 এই গলিতে আসে। হ্যাঁ, আমরা ছিলাম 2-3 দিন ছিলাম এক একটা প্লেসে। হুম, হ্যাঁ, কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, তো এরকম আমরা অনেক ট্রাই করছি, অনেক। ওকে। হ্যাঁ, আপনি যেদিন ভয় পেয়েছিলেন সেই ঘটনাটা আমি ভয় পেয়েছি এই যে গেল 21শে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, জি। 21শে ফেব্রুয়ারির রাতে আমরা কলিগরা কুয়াকাটা যাই। তো কুয়াকাটা আমি সাধারণত বিচে নামি রাতে। আমি সারাদিন ঘুমাই, হ্যাঁ রাতে বিচে নামি। তো আমি করলাম কি রাত তখন কয়টা বাজে ঠিক জানি না। আমি যখন বাজার থেকে হাঁটছিলাম, হ্যাঁ তখন বাজারে একেবারে শুনশান নীরবতা। বিচে যখন নামি আমি আকাশের দিকে তাকালাম, আকাশের 4 টাকা ঠিক আমার মাথার উপরে তখন।
হ্যাঁ, এক্স্যাক্টলি কয়টা বাজে আমি তা বলতে পারবো না, কিন্তু একেবারে বিচ, শুনশান নীরবতা বিচে, আমি ছাড়া অন্য কোনো মানব ওই বিচে ছিল না। হুম, তো আমি প্রথমে করলাম কি, বাম দিকটা একটু ঘুরলাম, বাম দিকে, তারপরে ডান দিকে, ঘুরতে ঘুরতে একেবারে ছাতা টানানো কিছু চেয়ার থাকে, জি। তো ওই চেয়ার গুলো একেবারে 4-5টা চেয়ার বাদ দিয়ে ডান দিকের আমি একটা চেয়ারে বসলাম। জি। তো আমার কাছে সিগারেট ছিল কিছু, তো সিগারেট গুলো আমি খাচ্ছিলাম, খেতে খেতে সর্বশেষ একটা মাত্র ছিল, হ্যাঁ, প্যাকেটে একটা মাত্র সিগারেট ছিল। তো আমি বসেছিলাম কতক্ষণ তা ঠিক বলতে পারবো না। তো হঠাৎ, আগেই বলে রাখি, বিচে কিন্তু কেউ ছিল না ওই রাতে, হ্যাঁ, ওই গভীর রাতে কেউ ছিল না, শুধুমাত্র আমি একাই ছিলাম। তো হঠাৎ দেখি আমার একটা চেয়ার পরে একটা লোক, হ্যাঁ, সে এসে বসলো। হঠাৎ বসলো কি, আমি দেখছি বসা হঠাৎ, কিন্তু আমি যখন বসি, হ্যাঁ, তখন আমি ওই লোকটাকে দেখিনি। হ্যাঁ, তো আমি বললাম যে ভাই, আপনি কি এখানে বসা ছিলেন এতক্ষণ? কোথা থেকে আসছেন? বলে যে আমি এখানেই ছিলাম। আমি বললাম আপনি এখানে থাকলে তো আমার দেখার কথা। হ্যাঁ, হ্যাঁ, তারপর আর কোনো কথা বললো না। কয়েক মুহূর্ত পর সে আমাকে বললো যে ভাই, একটা সিগারেট দেয়া যায়? আমি আর কি বলে যে আমার প্যাকেটে কিন্তু একটা সিগারেট মাত্র। তো আপনি জানেন যারা সিগারেট খায়, হ্যাঁ, ওই রকম দিচ্ছে একটা মাত্র সিগারেট প্যাকেটে, কিন্তু সেইটা আবার আরেকজনে চাচ্ছে। হ্যাঁ, কম উদার না হলে ওই সিগারেটটা কেউ দেবে না। তো কিন্তু ওই লোকটার বাচন ভঙ্গি, কথা বলার স্টাইল এত সুন্দর ছিল, আমি দিছি। হ্যাঁ, সিগারেটটা দিলাম, দেওয়ার পরে ম্যাচটা দিলাম, সে সিগারেটটা ধরানি। হ্যাঁ, সে বসেছিল, কয়েক মুহূর্ত বসেছিল, বসে কয়েক কদম আমার পিছনে উঠে চলে যাবে। হ্যাঁ, এরকমটা আমার কয়েক কদম পিছনে আপনাকে মনে হয় সে বলেছিল যে আমি তো ম্যাচ চাইনি আপনার কাছে। হ্যাঁ, ওইরকমটা কি, ওই সময় খুব রূঢ় আচরণ করছে। আমি ম্যাচটা দেওয়ার পরে, হ্যাঁ, সে বললো যে আমি ম্যাচটা দিচ্ছি, সে বললো যে আমি আপনার কাছে ম্যাচ চেয়েছি। তো ওইখানে তার এই রূঢ় আচরণ আমি একটু শঙ্কিত হচ্ছে যে কারণ কি, আমি লোকটার হেল্প করছি, ম্যাচটা দিলাম, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করলো কেন? হ্যাঁ, তো তারপরে কিন্তু সে সিগারেটটা ধরায়নি, না ধরিয়ে আমার পিছনে গিয়ে দাঁড়ালো। আমি এরকম আমাকে যখন ডাক দিল সে, আমি তখন দেখছি, দেখা যায় যে এতটা পিছনে, হ্যাঁ, দেখলাম যে সে 6 ফিট 6.5 ফিট লম্বা হবে, সাদা পায়জামা পাঞ্জাবি পরা লোকটা। জি। হ্যাঁ, তো সে দাঁড়িয়ে বলল কি যে ভাইয়া, চলেন এইতে যাই, ওই গ্রামের ভিতরে যাই, ওখানে বিয়ে হচ্ছে, সাদা প্রোপস দিয়ে এলাকা সাজানো হয়েছে, বিয়ে বাড়ি সাজানো হয়েছে সব সাদা রং দিয়ে, সাদা রঙের প্রোপস দিয়ে, বর কনেও আজকে সাদা কাপড় পরে বিয়ে করবে, আপনি যাবেন দেখতে? আমি বললাম কি বলে, সাদা কাপড় পরে বিয়ে করবে? বর কনেও সাদা কাপড় পরে বিয়ে করবে, আপনি যাবেন দেখতে? আমি বললাম ভাই, এরকম বিয়ে না ভাই, আমি যাব না। হ্যাঁ, সে বললো আচ্ছা ঠিক আছে। তো এই বলে আমি সামনে আবার চাইছি, সামনে কতক্ষণ চাওয়ার পর আমি ভাবতেছি যে লোকটা সিগারেট, আমার প্যাকেট একটা মাত্র সিগারেট ছিল, তাও নিয়ে গেল, সিগারেটটা ধরালো না, তাইলে সে সিগারেট নিল কিসের জন্য? সিগারেট তো খাওয়ার জন্য নিবে সাধারণত। তারপরে সে বলল কি আমার পিছনে গিয়ে যে কি সাদা রঙের কাপড় পরে বিয়ে করবে, বিয়ে বাড়ি সাদা রঙের আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, তো আমি তখন আমার মনের মধ্যে ভয় লাগলো, আমি হঠাৎ পিছনে তাকিয়েছি, দেখি যে লোকটা নেই। লোকটা নেই। আপনারা যারা কুয়াকাটা গেছেন তারা দেখবেন যে চেয়ার গুলো থেকে বেরিবাদের যে দূরত্ব, হ্যাঁ, এই দূরত্ব অনেকখানি। তো আপনি যদি দৌড়েও যান, এতটুকু সময়ের মধ্যে আপনি বেরিবাদ ক্রস করতে পারবেন না। খোলা জায়গা, খোলা জায়গা, আর লোকটাকে সাদা পাজামা পাঞ্জাবি, অন্ধকারে, কিন্তু ওই টাইমটা জ্যোৎস্না ছিল, আপনি খবর নিয়ে দেখবেন, আর অন্ধকারে সাদা কাপড় কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। তো আমি তাকে দেখি নাই, হ্যাঁ, আমি তাকে দেখি নাই। তো তখন আমার মধ্যে প্রচন্ড ভয় ঢুকছে, আমি এক দৌড়ে একেবারে বাজার ক্রস করে আমার হোটেলে যাওয়ার পরে আমি ভয়তে আতঙ্কে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারপরে কতক্ষণ পর, ঘন্টাখানেক পরে হবে অথবা, যে আমার মনে পড়লো আমি মানিব্যাগ ফেলে আসছি বিচে। হ্যাঁ, তারপরে আজানের পরে আমরা এক কলিগকে নিয়ে তারপর মানিব্যাগটা গিয়ে পাইছি। টাকা ছিল কিছু, টাকাও পাইছি, মানিব্যাগও পাইছি। তারপরে আমরা আসলাম, হোটেলে আসছি। এটাই ছিল ঘটনা আমার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং আমি আপনার কাছে আবার আসবো। আপনার নাম হচ্ছে সবুজের কাছে আমি আসবো, তার আগে আমি একটা ছোট্ট ঘটনা পড়ি, আর একটা যে ঘটনাটা আমরা বরিশাল থেকে পেয়েছি। লিখেছেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আমি শহীদ, বরিশাল থেকে। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। তিনি লিখছেন যে ঘটনাটা আমার নিজের সাথে ঘটা, 2014 সালের 27 জানুয়ারি রাত 2:47 ঘটনা। ওই দিন আমি রাতে ঘুমিয়ে যাই এবং রাত 2:45 দিকে কোনো একটা বিশেষ কারণে
আমার ঘুম ভেঙে যায়। আমি ডান কাত হয়ে শুয়েছিলাম, তখন শীতকাল ছিল, গায়ে আমার লেপ ছিল। হঠাৎ কে যেন আমার লেপের ভেতর ঢুকে আমার গা ঘেঁষে শুয়ে পড়ল। ভয়ে আমার লোম দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ নীরব রইলাম। ওটার দেহ এত ঠান্ডা ও এত পিচ্ছিল ছিল যে ভয়ে আমি জমে যাচ্ছিলাম। লেপ থেকে আস্তে আস্তে হাতটা বের করতে চাইলাম যাতে আমার কাছে টর্চটা জ্বালাতে পারি। সে যেই টর্চে হাত দিলাম ওটা চলে গেল। এরপর আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এবং প্রায় 2 সপ্তাহ পর আমি মধ্যরাতে একটা বিকট আওয়াজে জেগে উঠি এবং আমার জীবনে মনে হচ্ছিল যে বের হয়ে যাবে। আজ আর পারলাম না, মা বলে ডাক দিলাম এবং আওয়াজটা মনে হচ্ছিল কোনো মানে কেউ ফোনে খুব গর্জন করছে, কোনো পশুর গর্জন। পরে আমার রুমে আমি কোরআন শরীফ এনে রাখি এবং এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো আপনি আজকে রাত্রে যারা শুয়ে আছেন তারা যদি হঠাৎ করে কোনো একটা জিনিস আপনারা অনুভব করেন যে আপনাদের পাশে কেউ শুয়ে আছে এবং আপনার হাতের সাথে তার হাত ঠেকে আছে, আপনি নড়তেও পারছেন না, উঠতেও পারছেন না, কাউকে ডাকতেও পারছেন না, সেটা একটা অন্যরকম অনুভূতি হওয়ারই কথা। সেই অনুভূতির কথাটা ভাবতে থাকুন। আমরা আপাতত চলে যাব সবুজের কাছে। সবুজ কি যেন একটা ঘটনা বলতে চাইছেন আমাদের, সেই ঘটনাটা শুনে। হ্যালো লিসেনার, আমি সবুজ জাদর, বরিশাল আইসটি ইন ফার্মেসি ডিপার্টমেন্ট। তো আমি এই ঘটনাটা আমার ফেসবুকে সকল বন্ধুদের উৎসর্গ করতেছি। 1000+ ফ্রেন্ড আমার লাইনে আছে। তো আমি আমার গ্রামের ঘটনা বলবো। এটা আমার বাড়িতে এক দাদু আছে। দাদু উনি হিন্দু। তো উনি আমাদের ধর্মের আর কি পূজা করতো। যখন উনি পূজা করতো, অনেক বৃদ্ধ আর কি, অনেক পূজা করতো, ধুতি পাজামা, ধুতি আর ওই গেঞ্জি পরতো। তো উনি মারা গেছে বিগত 7 বছর আগে। তো মারা যাওয়ার পর উনি দোষ পায়। আমাদের ধর্মে একটা ইয়ে আছে যে পঞ্জিকা দেখে মারা যাওয়ার পর দোষ পায়। তো উনি 4টা দোষ পাইছে। তো আমাদের ধর্ম মতে 4টা দোষ পাইলে 4টা লোক আমাদের বাড়ি থেকে মারবে আর কি, নিয়ে যাবে আর কি উনি। তো উনি আর আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণ ভয় আছে। কেউ যদি যাইয়া বলে যে এই বাড়িতে কিছু নাই, তাকে মনে করেন সেদিন সে আর ফিরে আসতে পারবে না, তাকে ভয় দেখাবেই যে যাই আর কি আড়ি দেবে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে একটা লোক বেড়াতে আসছে আর কি, আমাদের এক বেয়াই সম্পর্কে। তো উনি খুব শক্তিশালী আর কি। তো উনি একদিন সন্ধ্যায় এক ধারে যাইয়া বলতেছে, আচ্ছা আপনাদের বাড়িতে কি আছে? তো আমাদের বাড়ির সবাই জানে যে আমাদের বাড়িতে ভয় আছে। তো বলতেছে কেন, আমাদের বাড়িতে তো অনেক ভয় আছে, তুমি আড়ি দেওয়ার কথা বলবো না, তাহলে কিন্তু তোমারও ধরবে। তো আমি আমাদের বাড়ির ঠিকানাটা বলি একটু, যে আমাদের বাড়িতে একটা না 7টা পুকুর পাড় আছে, একটা না 7 পুকুর, আমরা 7 পুকুর নাম বলি। তারপর সারা বিডে আছে, একটা ঠেড়া বিডে আছে, প্রচুর পরিমাণে ভয় আছে জায়গা। তো উনি বলতেছে আমি এখন সন্ধ্যাবেলা আমার লাইট লাগবে না, আমি সারা বিডেতে যাবো, দেখি কি আছে জায়গা। তো উনি ওইটা বললে আমাদের দ্বিতীয় পুকুরের কি, একটা না 7টা পুকুর, আমাদের বাড়িটা হলো দ্বিতীয় পুকুরের পার। তো উনি পুকুর পাড় গেছে। পুকুর পাড় যাওয়ার সময় উনি একটু প্রস্রাব করতে গেছে। তো প্রস্রাব করতে গেছে, তো উনি ওই সময় কিন্তু আইছে, কোনো সমস্যা দেখা দেয় নাই। তো উনি যখন আমরা রাত হওয়ার পর আমাদের গ্রামে তখন কারেন্ট ছিল না। তো আমরা টিভি দেখতাম সোলারে আর কি, সৌরবিদ্যুৎ। তো এখানে আমরা সবাই মিলে একটা ঘরে টিভি দেখতেছি। তো উনি ওই ঘরেই বেড়াইতে আইছে। তো উনি রান্নাঘরে, শীতের বেলা তো রান্নাঘরে ওই আগুন পোহাতে গেছে। তো আমরা কিছু সময় পর হঠাৎ একটা শব্দ টের পাই যে কেউ একজন পড়ে গেছে উঠানে, এরকম। তো আমরা যখন বেরোইয়ে দেখি ওই যে আমাদের বাড়িতে বেড়াতে আছে বেয়াই, উনি ওইখানে পড়া আছে। তো পড়া আছে, তারপর অনেক করা হলো। আমরা মনে করছিলাম যে প্রেসারে চাপ দিছে, কিন্তু প্রেসারে চাপ দেয় নাই। কিছু সময় পর যখন ওনার ওই আমাদের বাড়িতে ওজা কবিরাজ আছে, ওনারা যখন করছে, তখন উনি বলতেছে আমি যখন রান্নাঘর থেকে ঘরে আসতেছিলাম, তখন আমি ওই পুকুরে ইসের দিকে তাকাইছি, একটা ডোবার দিকে। তখন আমি দেখতেছি একটা পা, একটা বড় মানুষ, একটা পা ডোবার ভিতর, আর একটা পা একটা গাছের উপর। তো উনি বিশাল আকৃতির, বিশাল দাড়ি, আর ওনার মাথাটা বাঁশের যে সোফা আছে না, ওইরকম মাথা। তো উনি যখন আমার দিকে তাকাইছে, আমি তখন ওনার দিকে একটা লাইট মেলে মারছি, ওই টর্চ লাইট আছে। তো আমরা দেখছি যে ওনার লাইটটা ঠিকই মেলছে সামনের দিকে, কিন্তু লাইটটা সামনের দিকে যায় নাই, পিছনের দিকে গেছে। তো এক মুহূর্তে উনি করছে কি, ওই আগুন যে মানুষটা উনি দেখতেছে, উনি আগুন মেলে মারছে। আগুন মেলার পর মনে করেন যে বুকের পাড়া এসে তখন লাগছে। তো উনি তখন ফিট করে ওইখানে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর আমরা সবাই টের পাইছি, ওনারা ধরে নিয়ে আইছি। এখন তারপর আমরা একটা ছবি দেখাইছি যে এই ছবিটা একটু দেখেন তো, উনি দেখতে কেমন ছিল। তখন উনি বলতেছে হ্যাঁ এই মানুষটাই তো আমি দেখছি, উনি দাড়ি, ওই যে আমাদের যে দাদুটা মারা গেছে তাকেই দেখছি। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা একটু SMS এ যাই। ইমন আমাদের রাজবাড়ি থেকে SMS করেছেন রিহান। এছাড়াও MD মামুন আমাদের দিনাজপুর থেকে SMS করেছেন। মনীষা ঢাকা থেকে SMS করছেন হ্যাপি বার্থডে টু, কাকে জানিয়েছেন এটা আমি বুঝতে, হ্যাপি বার্থডে টু ইউ।
কে কাকে জানিয়েছেন সেটা আমি বুঝতে পারলাম না। এছাড়াও দেখতে পাচ্ছি নিশাত আমাদের এসএমএস করেছেন আসিফ ফ্রম রাজশাহী থেকে। আচ্ছা, ফ্রম রাজশাহী আসিফ নেহাল চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, কবির জিঞ্জিরা থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন। এছাড়াও বিশ্বজিৎ বরিশাল থেকে, ইলোরা আমাদের সাথে রয়েছেন, জ্যাকলিন আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি সৌরভ সহ আরো অনেকে। যাই হোক, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। এর মাঝখানে দেখতে পাচ্ছি যে আমাদের যারা ফেসবুকে আমাদের সঙ্গে রয়েছেন, আব্দুল্লাহ জামান আমাদের সাথে রয়েছেন, তমাল কুমার চক্রবর্তী, এছাড়াও আমাদের সাথে রয়েছেন কে ইমরান ইসলাম, এছাড়াও তানভীর হোসেন আমাদের সাথে রয়েছেন, তুষার ইমরান আমাদের সাথে রয়েছেন, তারিক শাকিল আমাদের সাথে রয়েছেন, এমডি রিপন আমাদের সাথে রয়েছেন, রুহান চৌধুরী, এছাড়াও আরো অনেকে আমাদের ভূত এফএম পেজ যারা এখানে আমাদের সাথে আছেন। আমাদের সাথে ফেসবুকের আমাদের যে ফুর্তির পেজ সেখানে রয়েছেন মাহবুব সাকিব, লিমন বিন অ্যালেন, আমাদের সাথে রয়েছেন বিধান কায়সার, এছাড়াও জুয়েল জীবন, অশ্রুকণা সহ আরো অনেকে। আপনারা যারা ফেসবুকে আসতে চান তারা চলে আসুন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আর যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আমরা নেক্সট আমাদের যে এপিসোড সেই এপিসোড করবো ঢাকায়। ফিরে আসছি একটা বিজ্ঞাপন বিরতির পরে। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramin Force. ইয়েস, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.0 FM, আর চলছে ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনার নাম হচ্ছে আশিক, রাইট? আশিক আছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সবুজ জয়ধর। আমরা সবুজ জয়ধরের কাছে যাই আগে, সবার আগে একটু সবুজ জয়ধরের কাছে যাই। আপনার নামটা প্লিজ একটু আপনি সবাইকে বলবেন। আর একবার আমি তো বললামই, তারপরে হাই লিসনার্স, আমি মোহাম্মদ হীরা খন্দকার, এসছি বরিশাল কাঠপট্টি রোড থেকে। আর আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, আমার ফ্যামিলি ও আমি একসাথে ঘটনাটি ফেস করি। আমরা ফ্যামিলি বিষয়ে কথা বলছিলাম। আমি আমার তার আগে আমি একটু আপনাকে পরিচয় করে দিই। আপনি দেখতে পান না, জি, এটা আপনি কবে থেকে দেখতে পান না? এটা আমার জন্মগত সমস্যা। জন্মগত সমস্যা। জি। এই জন্মগত সমস্যা আপনি তারপরেও দেখতে পান না। মানুষ তো দেখতে পেয়ে ভয় পায়, যে সামনে এটা দেখলাম, সামনে এটা দেখে আমার ভয় লাগলো। আপনার কোনো সময় দেখতে না পেয়েও কোনো সময় ভয় অনুভব করেছেন? সেই অনুভবটা কিভাবে করেন যদি করে থাকেন? জি, আমার এরকম একটা ভয়ের বিষয় হয়েছিল। জি। আমি একটা বিষয় একদিন আমাকে স্বপ্নে দেখাচ্ছিল যে স্বপ্ন কি আপনি দেখেন? হ্যাঁ, স্বপ্ন তো দৃষ্টি প্রতিবন্ধীরা দেখতে পায়, হুম। বাট তাদের যেটা অন্তর্চোখ, সেই অন্তর্চোখে অবশ্য দেখা যায়। জি, আচ্ছা, কি দেখেছেন আপনি কি বলেন তো? দেখেছিলাম যে আমাকে কেউ, আমার বাসার পাশের এক প্রতিবেশী, উনি আমাকে পয়সা সাধছে ঘুমের মধ্যে, যে এটা তুমি নাও, এটা দিয়ে কিছু কিনে খাও। তখন আমি বেশ ছোট ছিলাম, তো আমি ওই টাকাটা নিতে চাচ্ছিলাম না। নিতে না চাওয়ার কারণে আমাকে কাটার লাঠি দিয়ে বিভিন্ন ভাবে আঘাত করে শরীরে। আচ্ছা। তারপরে আমার যারা গার্জিয়ান আছে তারা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে একজন হুজুরকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবেই যেতে দিচ্ছে না। তো তারপরের দিন আমি ঘুম থেকে উঠে যখন খেলাধুলো করতে বেরিয়ে যাই, তখন ঠিক আমি ওই একটা বেল গাছের তলায় দেখেছিলাম ওনাকে। ওই বেল গাছের তলায় ঠিক ওই টাকা পড়ে পাই। তো আমি তো দেখতে পাই না, আমাকে একজন পেয়ে হাতে দেয়। আমি ওই সময়টায় স্বপনের কথাও ভুলে গিয়েছিলাম। দেন আমি ওই পয়সাটা নিয়ে খরচ করার পরে আমার সাথে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি। আমি অনেক ঘটনা ঘটেছে। কি ধরনের সমস্যা হয়েছে তখন এই পয়সা যেমন নেওয়ার আমি পরে? কখনো ঘুমের মধ্যে দেখতাম আমাকে একটা কুকুর তাড়া করছে, তার শরীরে চামড়া আছে, চামড়া নেই, মাংস আর কিছু হাড্ডি আছে, সে আমাকে তাড়া করছে। সাপ আমাকে তাড়া করছে। এমনকি ঘুমের মধ্যে আমাকে ডেকে নিয়ে যেত আমার বন্ধু বা আমার পাশের বাসার ছোট ভাই, তাদের কণ্ঠস্বরে। যেহেতু আমি দেখতে পাই না, তাই ওদের গলার স্বর শুনে আমি যখন বেরিয়ে যেতাম, এই দরজা খোলার ক্ষেত্রে আমার মা, অন্যান্য যারা গার্জিয়ান আছে তারা টের পেত এবং আমাকে তখন তারা ধরাধরি করে রাখার চেষ্টা করত। কিন্তু ছোট বয়সী তখন আমার গায়ে অনেক শক্তি হতো। আমি তারপরেও মানে তাদেরকে ছোটাছুটি করে ফেলে দিয়ে বেরিয়ে যাব, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হতো। হুম।
তো এই একটা ঘটনা ছিল। আর আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া যে ঘটনাটার কথা বলছিলাম, সেটি হচ্ছে আমি, আমার আম্মা, আমার ছোট ভাই অপু এবং আমার বাবা, আমরা একই সাথে ঘরে বসে, আমার বাড়ি বসে আমাদের পারিবারিক বিষয়ে আলাপ করছিলাম। ঠিক এই মুহূর্তে আমার আম্মুর মেজাজটি বিটখিটে হয়ে ওঠে। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, কেন তুমি এভাবে রাগ করছো? আম্মু আমাকে কিছু না বলে অনেক জোরে কষে আমার গালের পরে দুটি চড় মারে। চড় মারার পর আমার মা ঘর থেকে বেরিয়ে যায় ওয়াশরুমে যাবে বলে। তো আমার বাড়িটার একটু ধারণা দিচ্ছি লিসেনার্স, আমাদের বাড়ি থেকে বেরোলে হাতের ডান দিকে ছিল একটি কামিনী ফুল গাছ এবং বামের রাস্তায় ছিল একটি ওয়াশরুমের রাস্তা। ওই কামিনী ফুল গাছটি ওয়াশরুমের দিকে গেলে পিছনের দিকে পড়ে। তো যখন আমার আম্মু বেরিয়ে যায়, তখন তার মাথার উপর থেকে কেউ একজন হাত দিয়ে ওড়নাটি টেনে নিয়ে যায়। তখন আম্মু পিছের দিকে তাকাতেই চিৎকার করে, অনেক জোরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে, সেন্সলেস হয়ে যায়। আর আমাদের এলাকাবাসী সবাই চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং আমরা যখন তাকে ধরতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার আব্বু দরজা খুলতে গিয়ে দেখে দরজার দুটি খিল আটকে গিয়েছে। প্রশ্ন হলো, আমার আম্মু যখন বেরিয়ে গেছে দরজা তো খোলা থাকবে, খিল কিভাবে আটকে যায়? তো আমার আম্মু যখন এই অবস্থায়, আমরা খুব ভয়ে জমে যাই। তখন এলাকার চারিদিক থেকে লোকজন ছুটে আসে, ছুটে এসে আম্মুকে ধরাধরি করে। তখন আমরা দরজা খুলে বের হই এবং তাকে বাড়ির ভিতরে নিয়ে যাই। নিয়ে গেলে সে এই বলে চিৎকার চেঁচামেচি করছে, আগুন আগুন, আমার গায়ে ফুল গাছ ভেঙে পড়ছে, আমাকে বাঁচাও। তো আমরা পড়া পানি, জমজম কুয়ার পানি, হুজুরের কাছ থেকে পানি এনেছিলাম, সেই পানি, তারপরে বিভিন্ন সূরা কেরাত পড়ে তাকে একটু সময়ের জন্য হুঁশ আনতে পেরেছি। তো আমাদের ওইখানে একটি লোক ছিল, উনি কবর টবর খুঁড়তে পারতো ভালো, ওনার নাম ছিল জেন্নাত বালি, মারা গেছেন। উনি এসে জিজ্ঞেস করলো আম্মাকে, তুমি কি দেখেছো? আম্মু কোনো কথা না বলে ওনার দিকে রক্তের মতো লাল টকটকে চোখ করে একদম ওনাকে বেশ গালিতারাজ করে আবার সেন্সলেস হয়ে যায়। আমরা পুনরায় আবার তাকে এভাবে ছুরা কেরাত করে 15 মিনিটের মাথায় জ্ঞান আনতে সক্ষম হই। এই সময় তাকে নিয়ে অনেক ভাবনা, আমাদের ওই রাতটি খুব ভয়ের মধ্যে কাটলো। তখন জিজ্ঞেস করলাম, আম্মু তোমার যে, আরেকটু বলে রাখা ভালো রাসেল ভাই, ওই ওড়নাটি আমরা বিভিন্ন রকম টর্চ লাইট, চার্জার লাইট নিয়ে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও ওড়নাটির সন্ধান করতে পারিনি। ঠিক যখন আম্মুর সেন্স ফিরে আসলো, তখন জিজ্ঞেস করি, আম্মু ওই ওড়নাটি তাহলে কোথায় আছে আর তুমি কি দেখেছিলে? বলল, আমি যখন পিছে তাকাই দেখলাম একটি আগুনের গোলা আর একটি আগুনের হাত। আমি হাতটি দেখে অত্যন্ত ভয় পেয়ে চিৎকার করে সেন্সলেস হয়ে যাই। আমরা জিজ্ঞেস করলাম, আম্মা এখন ওড়নাটি কোথায় আছে? বলল, ওই যেই ফুল গাছটি নিয়ে কেন্দ্র, ওই ফুল গাছটির উপরেই ওড়না আছে। তখন আমরা ওইখানে গিয়ে ওড়নাটি আবিষ্কার করি, ফুল গাছের উপরে সাজানো, একদম বিছিয়ে রেখেছে। আর একটা লোক, ফুলগাছটা কত উঁচু? হ্যাঁ, ফুলগাছটা কত উঁচু? গাছটা বেশি না, মানে উচ্চতা হচ্ছে, শুনেছেন, আপনি তো দেখতে পান না, কিন্তু না আমি দেখতে পাই না, তবে আমি কিন্তু আপনি তখন- শুনেছেন নিশ্চয়ই। জি, আমি সেজন্য আমি বলছি। ছোটবেলায় হাতে জি। কাছে পাইতাম গাছটা, 3 কিন্তু ফুট, তখন লাগালে পাননি, তার মানে অনেক উঁচু বেশ হ্যাঁ 3 ফুট 3.5 ফুট এরকম ছিল তখন। হ্যাঁ। তো আমি গাছের ওই আচ্ছা। ছোট ছোট ডালগুলো নিজের হাতে ধরতে পারতাম, আচ্ছা। বড়গুলো পেতাম না। আচ্ছা, তখন আমি ওইখানে খুব ভয়ে জমে গেলাম। এরপরে আমরা তো মানে কি করব, কোনো কিছু ভেবে পাচ্ছি না। তখন পরে 2 দিন পরে আমরা এরকম রাত জেগে জেগে আম্মুকে পাহারা দিতাম যেন সে উঠে না যেতে পারে। তো একজন প্রতিবেশীর কাছে বেশ কামেলদার ওজার একটা সংবাদ পাই, আম্মুকে দেখানোর জন্য তাকে বাড়ি নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার পর সে আমাদের বলল যে কিছু একজ পাটের রশি জোগাড় করে দিতে। তো আমরা দিলাম জোগাড় করে। এ সময় আম্মু আবার বলছে ওয়াশরুমে যাবে, তার সাথে 2 জন লোক দিয়ে দিলাম। তো সেখানে তেমন একটা দুর্ঘটনা ঘটাইতে পারে নাই। দেন তাকে যখন ঘরে এনে বসাইছে, তখন সে খুব মানে অন্য গলায়, আম্মুর গলায় না, অন্য গলায় চেঁচামেচি করছে, আমি যাব না, আমাকে কেউ তাড়াতে পারবে না, আমাকে তাড়াতে চেষ্টা করো না, অসুবিধা হবে। তখন ওই ওজা উনি পাটের রশিগুলো সূরা কেরাত পড়ে এভাবে হাতে নিয়ে গিট দিচ্ছে। গিট দেওয়ার সময় তো ওই রশিগুলো তার গলায় আর 2 হাতে পরিয়ে দিয়ে গেল। পরিয়ে দিয়ে যাবার পরে ওজা বলে গেল 3 দিন পরে একে গোসল দিতে হবে।
আর কাঁচামাটির রাস্তায় দিতে হবে। কিছু তাবিজ দিয়ে গেল যে এই তাবিজগুলো আপনারা আপনারা তাবিজগুলো পড়েছে এবং সেই কাঁচামাটি রাস্তায় তাকে নিয়ে হ্যাঁ, গিয়েছিলেন। তারপরে ওনাকে কাঁচামাটির রাস্তায় গোসল দিতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটি খুনের মতো ঘটনা ঘটেছিল, খুন হয়েছিল। তো ওজার শর্ত ছিল আমি যেখানে গোসল করাবো ওখানে আসলে কেউ শব্দ করতে পারবে না, কথা বলতে পারবে না, কোনো শব্দ হবে না। তো এখন ওটাকে গোসল করাইয়া তাড়াইতে গেলে তো অবশ্যই ওটা চিৎকার চেঁচামেচি করবে। এই জন্য ওজা খুব তামিলদার ছিল। উনি ওই ধান কাটা কাঁচি, রাসেল ভাই গ্রামে কাঁচি বলে ওটাকে, তো ওই কাঁচি মাথার উপরে দিয়ে ওটাকে একদম বোবা করে দেয়, যেন কথা না বলতে পারে। বোবা করে দিয়ে চার কোনায় 4টি মোমবাতি গেড়ে কুণ্ডুলি দিয়ে ওইখানে তাকে গোসল সম্পূর্ণ করলো। এবং আমাদেরকে যখন বরিশাল ফিরিয়ে নিয়ে আসছে তখন বলতেছে যে আপনারা কেউ পিছনের দিকে তাকাবেন না। আমরা ওজার কথা মেনে নেই, পিছনের দিকে কেউ তাকাই না। তো আসার পথে আমাদের সাথে অনেক সমস্যা হয়েছে। আমাদের পিছন থেকে হয়তো কেউ ডাকছে, আমাদের পিছে কেউ ছুটে আসছে, আবার আমাদের সামনে থেকে শিয়াল বিড়াল এগুলো দৌড়দৌড়ি করে যাচ্ছে। আমরা পিছনে কখনো তাকাই নেই। কিন্তু বাড়িতে আসার পরেও আমাদের সাথে এই আরো অনেক ঘটনা হয়েছে। সেগুলো আমরা পরে শুনবো, বাট আপনার মা তখন সুস্থ হয়ে জি, গেছে। না, সুস্থ হওয়ার পিছনে আরো কারণ ছিল। পরবর্তীতে ওই ওজা বলেছে যে আমার আম্মুকে একটা 21 স্বর্ণ থেকে সুই তৈরি করে হাতে প্রবেশ করাতে হবে। আচ্ছা, তো আমার আম্মুর ওজার এই কথাটাও আমরা মেনে নেই। তখন একটা 21 স্বর্ণের সুই তৈরি করি এবং তার ডান শরীরের হাতের উপরে ওই সুইটা ধরার সাথে সাথে শরীরে চলে যায় এবং এরপর থেকে সে ভালো থাকে। আর আমাদের পাশের বাসার ভাড়াটিয়া একজন, উনি আবার এই সমস্যাটায় সম্মুখীন হয়। তো সেটা তারা তো অন্য গল্প, বাট আপনার আম্মু বাড়ি সুস্থ ছেড়ে হয়ে চলে যান। যায়। পরবর্তীতে রাসেল ভাই ছিল একটি আচ্ছা, ঘটনা। আপনার আম্মু সুস্থ হয়ে যান, কিন্তু আপনার বাসায় যারা ভাড়াটিয়া তারা সেইটাতে। জি জি, তারাও বাড়ি ছেড়ে অনেক চলে যায়। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আরো একটা ইমেল আছে, সেই ইমেলটা আমরা পড়তে চাই এবং সেই ইমেলটা আমাদের পাঠিয়েছেন দেখতে পাচ্ছি তুষার হোসেন শিপন, গ্রাম গ্রাম আওড়া বুনিয়া, থানা কাঠালিয়া, জেলা ঝালকাঠি এবং বরিশাল বিভাগ। লিখেছেন, অনেকদিন আগের কথা, সম্ভবত 2002 সালের কাছাকাছি। সেদিন অমাবস্যার রাত হঠাৎ করে শুনতে পেলাম আমার দাদু ইন্তেকাল করেছে। ঢাকার অদূরে নবাবগঞ্জ জেলার দোহার নামের একটি গ্রামে আমার ছোট কাকার বাসায় অবস্থানকালে মা বাবা আর সব আত্মীয়দের কাঁদিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন পথ যেন আর এগোচ্ছিল না, খুব অস্থির লাগছিল। এদিকে আমার বড় ফুপা ফুপু আর আমার ফুপাতো বোন অশ্রু ও তার 2 সন্তান আকাশ বাঁধনকে নিয়ে তারাও রওনা হলো দোহারের উদ্দেশ্যে। আমি সকাল 9টার মধ্যে পৌঁছালাম দোহার নামক গ্রামে। গিয়ে দেখি দাদুর মৃতদেহ নিথর হয়ে পড়ে আছে, কাফন পরানো শেষ, কফিনেরও ব্যবস্থা হয়েছে, একটা অ্যাম্বুলেন্স এসেছে। যাই হোক, আমরা সবাই দুপুর 2টার দিকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আওড়া বুনিয়া নামক গ্রামে আসার জন্য রওনা হলাম। আস্তে আস্তে পদ্মার পার এসে অ্যাম্বুলেন্স থামলো। বিকেল তখন 4:22। আমার ফুফাতো বোনের ছেলে মেয়ে কফিনের ওপর উঠে খেলা করছে। ওদের বয়স তখন, আকাশের বয়স 3 আর বাঁধনের বয়স 5 বছর। তখন ওরা কিছুই বুঝতে পারে না। ড্রাইভার বলল পদ্মার পাড়ে যে গাড়ির সিরিয়াল আছে তাতে 4-5 ঘন্টার মতন সময় লাগবে ফেরিতে উঠতে। কি আর করা, অনেককে অনুরোধ করে ফেরি পেলাম সন্ধ্যা 6:40। ফেরি পার হতেই রাত 10টা বেজে গেল এবং সময় যেন কিছুতেই শেষ হচ্ছিল না। যাই হোক, যেতে যেতে ঝালকাঠি পৌঁছালাম রাত 2টা নাগাদ। অ্যাম্বুলেন্স ভালোই চলছে। ঝালকাঠি থেকে তখন কাঠালিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে অ্যাম্বুলেন্স থেমে গেল। আমি ড্রাইভারকে বললাম কি হয়েছে। তিনি উত্তরে বললেন টায়ার পাংচার হয়ে গেছে। আমরা সবাই অ্যাম্বুলেন্স থেকে নামলাম এবং দেখলাম কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। ভাবলাম গ্রাম অঞ্চল, তাই হয়তো লোকজন নেই। তাছাড়া রাত তো কম হয় নাই। কিছুক্ষণ পর হঠাৎ একটা ভয়ানক শব্দ পেলাম। কাউকে কিছু না বলে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম বড় একটি মেইন গেট, আর গেটের ওপর বড় বড় করে লেখা শ্রী শ্রী মা কালী শ্মশান ঘাট। কাউকে কিছু বললাম না, নিজের ভেতরে একটা ভয় কাজ করছে। একা একা চিন্তা করছি, সারা পথ তো ভালোই আসলাম, আর এই শ্মশান ঘাট এসেই টায়ার পাংচার হলো। নিশ্চয়ই আমার কোনো অশুভ শক্তির আমাদের মুখোমুখি করে অশুভ শক্তি অবস্থান করছে। নিজেকে সামনে নিলাম, তবু একটা ভয় কাজ করছে। সবাইকে বললাম গাড়ির ভেতরে উঠতে। সবাই উঠলো, কিন্তু আকাশ বাঁধন উঠলো না। ওরা খেলায় মেতে আছে, কি ঘুটঘুটে অন্ধকার ভেতরে।
হঠাৎ করে বাঁধনের চিৎকার শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম, নেমে দেখি বাঁধন কাঁদছে কিন্তু আকাশকে দেখছি না। বললাম, কাঁদছো কেন আম্মু? ও বলল খেলনা, ও বলল খেলনাটা ও আকাশকে, আচ্ছা, আমার খেলনাটা ও আকাশকে দেখছি না, মানে খেলনাটা দেখছি না, আকাশকে দেখছি না। অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আকাশ শ্মশান ঘাটের মেইন গেটের সামনে দাঁড়িয়ে একা একা খেলছে আর হাসছে। আমি বললাম, কি হয়েছে মামা, এখানে আসছো কেন? তবু আকাশ হাসছে। ওদের আম্মুকে ডাকলাম, ওর আম্মু আকাশকে বুকে জড়িয়ে নিতেই দেখতে পেল একজন খুনখুনে বৃদ্ধ লোক শ্মশান ঘাটের ভেতর থেকে টিপ টিপ করে একটা কুপি হাতে নিয়ে আমাদের দিকে আসছে। অসু আপা জোরে চিৎকার দিল। আমি বললাম, কি হয়েছে? সে আমাকে বলল কয়টা বাজে। আমি হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 3:15, রাত 3:15। আমি বললাম, আর কথা বলেন না, দেখি ওই লোকটা কোথায় যায়। দেখতে দেখতে লোকটা আমাদের কাছে এসে প্রশ্ন করলো, কে তোমরা, আর কেনই বা এত রাতে এখানে এসেছো? আমি লোকটির দিকে তাকিয়ে দেখলাম কি অদ্ভুত চেহারা, তার উপর কালো পাঞ্জাবি আর ধপধপে সাদা একটা ধুতি। তারপর সব কথা শেয়ার করলাম। লোকটি মনোযোগ সহকারে সব শুনলো, কিন্তু শ্মশানের বাইরে আসছে না। আমাদেরকে আরো বললেন, তোমরা ওই বিকল্প পথটা দিয়ে যাওনি কেন? আমি বললাম, ওখানে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। আমি বললাম, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, তাই এই রাস্তা দিয়ে আসছি। কিন্তু আমরা এত কথা বলছি, লোকটি কিছুতেই শ্মশানের বাইরে আসছে না। ওদিকে ড্রাইভার অনেক চেষ্টায় পাংচার ঠিক করলেন, কিন্তু স্টার্ট হচ্ছে না। লোকটি তখন বলল, তোমাদের গাড়ির কাছে যাও দেখি গাড়িটার কি হয়েছে। আমরা গাড়ির কাছে আসতে না আসতেই লোকটি গাড়ির কাছে এসে হাজির হলো, কিন্তু শ্মশানের ভেতর থেকেই। কিছুতেই সে শ্মশানের বাইরে আসছে না। লোকটি গাড়িটা দেখে কি ভয়ানক কণ্ঠে বলল, তোমরা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে গাড়ির ভেতরে থাকো, কেননা তোমাদের গাড়িটা আজানের আগে স্টার্ট নেবে না। ড্রাইভার শুনে তো অবাক। ড্রাইভার প্রশ্ন করলো, আপনি জানলেন কি করে? উত্তরে তিনি ড্রাইভারকে বললেন, তুই চুপ থাক, যা বলছি তাই কর, তা না হলে আরো কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। লোকটির কথা মতো আমরা সবাই গাড়িতে উঠে বসি। ড্রাইভার গাড়ি লক করে ততক্ষণ লোকটি দাঁড়িয়েই ছিল, কিন্তু হঠাৎ চোখের পলক কোথাও উধাও হয়ে গেল। এদিকে আমার ফুপু কোরআন তেলাওয়াত করছে আর কাঁদছে। তার কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিল কুদুরের কোন এক মসজিদে, আর ড্রাইভার একবার চেষ্টা করার সাথে সাথেই গাড়ি স্টার্ট নিল। তারপর আমরা বাড়িতে আসতে আসতে সকাল 9টা বেজে গেল। লাশ দাফন করে ড্রাইভারকে বিদায় জানানোর জন্য এগিয়ে আসলাম। ড্রাইভার বলল, ভাই, আপনাদের এখানে এসে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম গত রাতে, তারপর থেকে সেই কাহিনী আজও ভুলতে পারছি না। তো যাই হোক, এইগুলোই পাচ্ছি আমরা বরিশালের কাহিনী। এর চাইতে ভালো বা এর চাইতে খারাপ কোনো কিছু আমরা পাইনি। যেগুলো পাচ্ছি সেগুলোই আপনাদের শোনাচ্ছি। তাবিব আমাদের চিটাগং থেকে লিখেছেন, রাসেল ভাই, আচ্ছা, তিনি লিখেছেন, ভূত এফএম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ফারজানা তাবাসসুম দিনা আমাদের সাথে আছেন এবং তিনি ভূত এফএম শুনছেন। মাহবুব বরিশাল থেকে আমাদের সাথে, তাদের ভালো লাগছে। আহরাফ আমাদের সাথে আছেন, তার ওয়াইফ জেরিন আমাদের সাথে। আসলে বেসিক্যালি বরিশালে আমাদের স্টুডিও, মানে আমাদের এইখানে আমরা যে এসছি বরিশালে, আমাদের লোকজন আমাদের শোনেন, কিন্তু ভূত এফএম টিম আসবে না, এটা তো হয় না। সুতরাং বরিশালে আমরা এসছিলামই আপনাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য এবং আপনাদের ঘটনাগুলো শোনার জন্য, এবং সেগুলো আমরা শুনছি এবং সেক্ষেত্রে আমরা সফল। ঘটনা কেমন লাগছে বাকি সবার জানি না, তবে বরিশালের মানুষজন খুব আগ্রহ করে এসেই এই ঘটনাগুলো শেয়ার করছেন আপনাদের সাথে। সব জায়গার ঘটনা একরকম হয় না, যদি আমরা জানি। মৃদুল রহমান কুষ্টিয়া থেকে আমাদের লিখেছেন যে, আমি আর আমার ওয়াইফ জ্যোতি আমরা শুনছি। সাইফুল আমাদের সাথে হলি ক্রিসেন্ট স্কুল বনশ্রী রামপুরা থেকে লিখেছেন যে, আজকে অনেক ভয় পাবো মনে হচ্ছে, দেখা যাক, আমি ঠিক জানি না। ফারজানা আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন মুবিন, আরাফ আমাদের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন আবির সহ আরো অনেকে। আমাদের নতুন একজন অতিথি আছেন, তার কাছে যাবো আমরা। আপনি নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন আমাদেরকে। জি ভাই, আমি আশিক, আমি এসছি পিরোজপুর থেকে। আপনার ঘটনা শুনি আমরা। যে আমার ঘটনা হচ্ছে, আমার ইউনিভার্সিটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো হচ্ছে, এটা আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটা। তো সিনিয়র ভাই যেটা বললো যে এটা ঘটেছিল তার আরেক সিনিয়র ভাইয়ের কাছ থেকে, মানে ভাইয়ের সাথে। তো এটা ঘটেছিল 2009 সালের দিকে। তো আমি জানিয়ে রাখি যে আমি বিশ্ববিদ্যালয়ে, আমি যে হলে থাকি, আমার সেই হলের ইভেন আমি যে ব্লকে, সেই ব্লকে এটা ঘটেছে। এখন ওই ব্লকে 2007 সালের দিকে এক সিনিয়র ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। তো তো সেই বড় ভাই হচ্ছে, আমাদের যখন ঈদের বন্ধ হয়, ঈদের ছুটি হয়, তো ঈদের ছুটি হওয়ার পরে যখন সবাই ব্যাক করে,
তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে লোকাল স্টুডেন্ট তো বেশি, তো সে কারণে তারা ইউনিভার্সিটি ওপেন হওয়ার একদিন পরে চলে আসে, তার আগে আসে না। তো ওই ভাই একটু উত্তরাঞ্চলে ছিল, তো তিনি যে কারণে 3 দিন আগে চলে আসে, বিকজ অফ তার অ্যাসাইনমেন্টে কাজ ছিল কিছু, এই কারণে চলে আসে। তো আসার পরে তো ব্যাপারটা হচ্ছে ওদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, ওদিন খুব বৃষ্টি ছিল, আর আমাদের ইউনিভার্সিটি যেতে হলে আমাদের আগে একটা ফেরি পার হতে হয়, ফেরি পার হতে হয়। তো ফেরি পার হতে একটু দেরি হওয়ার কারণে তার হলে পৌঁছতে রাত 1-1:30 দিকে 1টা বেজে যায়। তো হলে ঢোকার পরে তো হলে যে আনসার মারা থাকে, তো তাদের কাছে একটা এন্ট্রি করে তারপরে হলে ঢুকতে হয়। তো আনফর্চুনেটলি সেদিনকে মামাকে দেখেন নাই, মানে পায় নাই, হয়তো বা কোথাও ছিল, খুঁজে পায় নাই। তো সে ওখান থেকে ওয়েট না করে সে তার রুমে চলে যায়। তো সে রুমে গিয়ে সে রুমে তালা খুলে সে তার রুমে ঢোকার পরে সব তার ব্যাগ রেখে, তারপরে সে যখন তার আগে জানিয়ে রাখি যেহেতু হলে কেউ আসে নাই, তো আমাদের হলটা বলতে গেলে হলের সামনে লাইট গুলো ছিল, তো ওগুলো জ্বালানো ছিল, পুরো হল অন্ধকারে ছিল। তো একটু সিমসাম পরিবেশ ছিল। তো এর মধ্যে সে রুমে ঢুকে সে রুমে যখন লাইটটা অন করতে যাবে তখন দেখা যায় লাইটটা অন হচ্ছে না। বাট দেখা যাচ্ছে যে আমাদের হলে ম্যাক্সিমাম টাইম যে অনেকদিন যদি বন্ধ থাকে ক্যাম্পাস, তো লাইট না জ্বললে ফিউজ হয়ে যায়। তো সেই কারণে সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছে যে ঠিক আছে লাইট জ্বলছে না, ভালো, কোনো সমস্যা নেই। তো সে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে যথারীতি তার রুমে ঘুম দিল, তার বেডে যে ঘুম দিল। তো এর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, তার খেয়াল নেই, সে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো ফ্যান চলছে। বাট তখন যেহেতু বৃষ্টি হচ্ছিল, খুব ঠান্ডা পরিবেশ ছিল, এই কারণে ফ্যান চালানোর কোনো মানে হয় না, সে ফ্যান চালাই নাই। বাট হঠাৎ করে দেখলো যে ফ্যান চলছে, কে চালালো? সামাও সে ফোনের টর্চ অন করে তারপরে যে দেখা যায় সুইচটা অন করা, এবার সুইচ অফ করে তারপরে যখন সুইচটা অন অফ করলো তখন দেখলো যে রুমটা অস্বাভাবিক ঠান্ডা হওয়া শুরু করছে। বাট কেমন ঠান্ডা, সেটা শীতকালে যেরকম রুম নর্মাল ঠান্ডা থাকে সেরকম, কিন্তু ওই সিজন ওরকম ঠান্ডা হওয়ার কথা না। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, বাট ওরকম ঠান্ডা কথা ছিল না। তো যাই হোক, সে ওখানে মানে কিছু কাঁথার কম্বল ছিল, সেটা গায়ে মুড়ি দিয়ে ঘুম দিছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার তার ঘুম ভাঙলো, সে একই ঘটনা, ফ্যান চলছে। এবারে কিছুটা সে ঘাবড়ে গেছে যে না, এবার তো তখন হয়তো আমি যদি ইন্টারনালি যদি অন করেও থাকি, এবার তো শিওর ছিল সে ফ্যান চালাই নাই, তো ফ্যান কিভাবে চলবে, সে অনেকটাই ভয় পেয়ে গেছে। তো যাওয়ার পরে সে গিয়ে আবার গিয়ে যে ফ্যানটা অফ করে সে যখন বেডে আসলো, বেডে আসার সাথে সাথে সে দেখলো যে আমাদের হলের পিছন দিকে অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে। তো ওই আলোগুলো যেহেতু টপ ফ্লোর আমরা, তো ওই লেভেল উচ্চতা ছিল ল্যাম্পপোস্ট গুলো, তো আলোগুলো যখন পড়তো জানলা দিকে তখন ওই আলোটা দেয়ালে গিয়ে পড়তো, দেয়ালে রিফ্লেক্ট হতো। তো সেখানে সে দেখছে যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটার সাথে সাথে অন হয়ে গেছে, বাট দেয়ালে সে রিফ্লেক্ট দেখছে যে কেউ যদি গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে, তারপরে ফ্যান ঘুরলে ফ্যানের সাথে সাথে সেই একটা যে ডেড বডিটা সেটাও ঘুরছে। হ্যাঁ, এটা ছায়া ছিল, শ্যাডো। তো এটা দেখে সে পুরোপুরি শক, এবং এ কারণে কি সে যে চিৎকার করবে, অনেক কিছু করবে, সেই সম্পূর্ণ এনার্জি সে মানে ওখান থেকে আর ছিল না, যে কাকু ডাকবে অনেক কি করবে। তো কিছুক্ষণ থাকার পরে চোখ অফ মানে বন্ধ করলো, তারপর আবার অন করছে যে ঠিক আছে হয়তো আমার হ্যালুসিনেশন হতে পারে। বাট কয়েকবার সে একই দৃশ্য দেখছে। তো এই কারণে শিওর হওয়ার পরে যে হ্যাঁ কিছুটা ঘটছে, খারাপ কিছুটা ঘটছে, যে এই কারণে সে যখন পেট থেকে নেমে দৌড় দিবে দরজার দিকে, তো দরজা সে তো অফ করেছিল, বাট দরজা তখন সে শেষ মানে খেলতে যাবে, তখন দেখলো বাইরে থেকে কেউ হয়তো লাগাই দিচ্ছে, ওটা খুলতেছে না দরজাটা। এই ঘটনা, এই জিনিসটা তার ওইখানে দরজা বন্ধ, তার উপরে ওখানে শ্যাডো, সে দেখে নিজেকে ঠিক রাখতে পারে, ওখানে সেন্সলেস হয়ে পড়ছে। তো পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলো যে সে একটা ফ্রেন্ডের বেডে, এবার 4-5 ফ্রেন্ড আছে। তখন যে বললো যে কি রে তোর কি হয়েছে গতকালকে রাতে, তোর ওখানে বেডের নিচে ওখানে তোকে দেখলাম সেন্সলেস অবস্থায়। তখন সে রাতে ঘটনাটা বললো, তো ঘটনা বললো, তখন বললো যে এরকম হচ্ছে। তখন বললো যে ঠিক আছে, বাট তুই ওই রুমে কি করছিলি, মানে সেই রুমটা যে রুমে ওই বড় ভাই সুইসাইড করেছিল, তো বললো তুই ওই রুমে কিভাবে গেলি? তখন আমরা তো ওই রুমে পাইছি। বললো ওই রুমে মানে আমি তো আমার রুমে ছিলাম। না আমরা তো ওই রুমে পাইছি।
তো সে তখন রুম থেকে বের হয়ে তখন দেখতে গেল যে তার রুমের অবস্থা, তখন সে তার রুমে গিয়ে দেখলো যে না, তার রুম তালা দেয়া। সে ওই রুম থেকে বের হয়েছে, তারপর গেল ওই রুম খোলা আছে, মানে যে রুমটা ঘটনা করছে। তো তারপরে তার রাতে মনে আছে যে সে যখন দরজা খুলে রুমে ঢুকছে তখন সে তালা চাবিটা টেবিলে রেখেছিল। তো সেই হিসেবে তখন রাখার কথা, ওখানে থাকার কথা। তো সে ব্যাপারটা হচ্ছে, সে যখন তার ওই রুমে গেল যে রুমে ঘটনা করছে বড় ভাইয়ের, সেখানে গিয়ে দেখলো যে তালা নেই, ইভেন চাবিটা তার ওয়ালেটের ধরে রাখা। তখন ওই রুমে যারা মেম্বার ছিল স্টুডেন্ট, তারা আসে নাই। তো তাদেরকে ফোন করেছে, তখন বলছিল যে যে তোরা কি এরকম কি রুমের তালা খোলা রেখে গিয়েছিলি, মানে রুম কি এরকম ওপেন রেখে গিয়েছিলি? তখন বললো যে না, আমরা তো রুম তালা দিয়ে গিয়েছিলাম। কি করে কি হলো ওটার ব্যাপারটা জানা যায়নি। তো পরবর্তীতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই কারণে যে ভাই আমাদের বলা হয় যে আমাদের হলটা অ্যাকচুয়ালি শ্মশানের, মানে ওখানে একটা শ্মশান ছিল, তো শ্মশানের উপর আমাদের হলটা করা হয়েছে। তো এই কারণে অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স করে আর কি। তো অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাকে ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির যাওয়ার আগে আমরা বলি আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radiofuርቲ.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা ঘটনার শুরুতে অবশ্যই আপনারা উল্লেখ করবেন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আগামী সপ্তাহে আমরা থাকছি ঢাকায়, সুতরাং ঢাকার যারা লিসনার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব ঘটনার জন্য। এবং আমরা ফেসবুক পেজে বরিশাল একটা হন্টেড হাউসের ছবি দিয়েছি, সেটা আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে চেক করতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell এবং www.facebook.com/radio.furti। এই দুটো পেজে যেয়ে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, আমাদের কেমন লাগছে আজকে সেটা জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পর একটা ছোট্ট অডিও ক্লিপ শুনে তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hood FM tonight. আজকে 1লা মার্চ। গত বছর এই দিনে আমার সাথে আমার জীবনের ভয়ঙ্করতম ঘটনাটা ঘটে। আজ বলবো কাল বলবো করে কিভাবে যে 1 বছর পার হয়ে গেল সেটা বুঝতেই পারিনি। ঘটনাটা খুব ছোট। সেদিন ছিল 1লা মার্চ 2015। রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মাঝরাতে যেন একটা অস্বস্তি, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। এমন সময় আমি আমার কানের কাছে খিদা লাগছে। ব্যাপারটা এত স্পষ্ট ছিল যে আমি এখনো মনে করতে পারি আমি কোথায় কোন পজিশনে শুয়েছিলাম। স্বাভাবিকভাবে যেহেতু আমি ভীতু নই, তাই আমি ভাবলাম নিশ্চয়ই এটা কোনো অডিটরি হ্যালুসিনেশনের জন্য। ততক্ষণে পুরোপুরি সোজা। কিছুক্ষণের মধ্যে আমার পুরানো সব ধারণাকে বদলে দিয়ে দুবার হ্যালুসিনেশন হয় কিনা আমি জানি না, পুরোপুরি জাগ্রত থাকার পরও হ্যালুসিনেশন হয় কিনা আমি তাও জানি না। তবে এটা জানি যে এটা আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখানে নাসিম ভাই একটা বিষয় উল্লেখ করতে চাই। কয়েকটা অনেক ব্যাপারটা না, যেমন রাতের বেলা ঝড় শব্দ, প্রায় প্রত্যারে শুনে যে ড্রিল মেশিনের আওয়াজ, যে ততক্ষণে শব্দ বন্ধ। মাঝে মধ্যে এমনও হয়েছে আমি বাসায় একা শাওয়ার নিচ্ছি, হঠাৎ মনে হলো যে বাসায় আমি একা নই, আমি ছাড়া আরো একজন আছে, অথচ বাসায় তখন আমি একা। মজার তথ্য পেলাম সেদিন, তাও প্রায় 1-1.5 মাস আগের কথা। আমার ছোট বোনের মা ছাদে ইভিনিং ওয়াকে গেল।
এমন সময় ওদের সাথে দেখা হলো আমাদের উপর ফ্লোরের আমার তো 6 বছরের জুনিয়রের সাথে। ও এবার এসএসসি পরীক্ষা দেবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমাদের ফ্ল্যাটটা 8 তলায়, তার উপর 9 তলা ওরা থাকে, এবং এর ঠিক ইমিডিয়েট উপরই ছাদ। আর আশেপাশের বিল্ডিং গুলো সব ছোট ছোট। যাই হোক, তো মেয়েটা একটা অদ্ভুত তথ্য শেয়ার করলাম। ও বললো, জানো আমাদের আসলে জিন আছে। তখন আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করি, কেন, কিভাবে করছে? তো সে এটা বললো যে সে তার সারা অংশ মোটামুটি রাতের বেলা প্রায় শব্দ শুনতে পায়। তো একবার ওর বাবা সাহস করে দেখতে গিয়েছিল সবকিছু। আমি যদি কোনো আসলে ছাদের ব্যবসা ওনার ছোটবেলার কাছ থেকে এই ঘটনাটা শোনার পর আমি যেন একটু শান্তি পেলাম। অন্তত এটা ভেবে যে কেবল আমি ভাবছি না যে আমাদের এই বাসার সমস্যা আছে, উপরে একটা ফ্ল্যাটের সমস্যা হবে। এটা ছোট্ট ঘটনা বলতে গিয়ে অনেক ঘটনা বলে ফেললাম, তবে শুনছেন সবসময় রেডিও 48.0 FM। এতক্ষণ একটা অডিও ক্লিপ শুনছিলাম আমরা। ওয়েলকাম ব্যাক টু ভূত FM, এবং আশা করছি যে আজকের রাতটা আপনাদের ভালোই কাটছে আমাদের সঙ্গে, এবং আগামী সপ্তাহে আমরা থাকছি ঢাকায়। সুতরাং ঢাকাতে যারা ঘটনা বলতে চান তারা অবশ্যই অবশ্যই আপনাদের সব ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। অনেক আমাদের খুলনা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন খান, এছাড়াও আমাদেরকে SMS করেছে দেখতে পাচ্ছি সাফওয়ান আল আমিন। আমাদের সাথে আছেন এই মুহূর্তে মজনু মিয়া ময়মনসিং থেকে, আমাদেরকে রিমা আমাদের সাথে রয়েছেন বরিশাল থেকে, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি যে শুভ। এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন। আমাদের সাথে নতুন অতিথিরা রয়েছেন। তার আগে জানিয়ে দিই যে আমাদের সঙ্গে এই পুরো সময়টা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পাশে রয়েছেন সাদিক। এখন সাদিক পুরো আপনাদের পুরো দায়িত্বে আছেন, যার কারণে শুনতে পাচ্ছেন। ঢাকাতে আছেন মাসুম, এবং আমরা বরিশালে অনেক মজা করছি, মাসুম ঢাকায় বসে অনেক মজা পাচ্ছে। আর আমাদের সঙ্গে রয়েছেন সামির ওবায়দ, আমাদের সাথে রয়েছেন জিলানি সহ, আমাদের সাথে রয়েছেন তালাত সহ আর অনেকে, এবং আমাদের নতুন যে অতিথি তাহমিদ রহমান, আমরা তার সাথে একটু পরিচিত হয়েছি। তাহমিদ, আপনি কোথা থেকে এসছেন? হ্যালো লিসেনার, আমি তাহমিদ রহমান বরিশালে। আচ্ছা, আমরা যে ছবিটা দিয়েছি ফেসবুকে, একটা ছবি, যে ছবিটা হচ্ছে হন্টেড হাউসে, হ্যাঁ, সেই ছবিটা মূলত আপনার ক্যামেরায় তোলা, রাইট? জি, এবং আপনি তুলেছেন। এই বাসাটার ঘটনা একটু বলেন তো আমাকে। কোথায় আছে বাসাটা? বরিশালের বলতে হবে না? একদম বরিশালের ভিতরেই একটা বাসা, জি। প্রপার শহরের ভিতরে। বাসাটা হচ্ছে গিয়ে ওই পুরোনো দিনের অনেক, আগের রাজা বাচ্চারা যেরকম থাকতো ওই ক্যাটাগরির একটা বাসা। ভিতর থেকে সিঁড়ি, অনেক বড় বড় রুম, কিন্তু বহুদিন ধরে বাসাটা কেউ থাকে না, সেই জন্য ভিতরের রুম গুলো অনেক স্যাঁতসেঁতে ছিল। তো আমার এক বন্ধুর দুলাভাই, আবির নামের একটা বন্ধুর দুলাভাই, সে বাসাটা কিনেছিল। কেনার পরে আমরা ফ্রেন্ডরা একটা বাসার দরকার পরে, আমরা প্রজেক্টে কাজ পেয়েছিলাম, তো কাজে রাতে একটা বাসার দরকার পরে, তো ফ্রেন্ড আমরা ওই বাসায় ঢুকি। বাসাটার সামনের দিকে নিচতলায় একটা রুম আমরা নেই, তো এই রুম নিয়ে থাকা শুরু করি। আমরা 4-5 জন ফ্রেন্ড থাকতাম। তো এই কাহিনী ঘটনা শুরু হয় বাসায় থাকা কিছুদিন পর থেকে। আমরা বাসায় নিচতলায় থাকতাম, আমরা ভিতরের দিকে কখনো যেতাম না। তো ভিতরের দিকে সিঁড়িতে আমরা প্রায় শব্দ শুনতাম, মানুষের হাঁটাহাঁটি শব্দ, তারপর অনেক সময় একটা মহিলার কান্না শব্দ বেশি শুনতাম আমরা। আমরা যখন রাতে ঘুমাতাম তখন আমাদের একদম উপরের ফ্লোরে আমরা শুনতাম যে হাঁটাহাঁটি চলতেছে, করতেছে, আজে অজব শব্দ শুনতাম। প্রথম দিন আমরা বুঝতে পারিনি, প্রথম দিন আমরা সবাই মিলে যাই, যে তখন ওখানে সব লাইট নিয়ে, কিন্তু কেউ ছিল না ওখানে। আর ওখানে যাওয়ার কোনো রাস্তাও নেই, কারণ ওখানে যদি কোনো যেতে হয় তাহলে আমাদের রুম হয়ে যেতে হবে, দরজা ছিল একটা, আর আমরা একদম সামনের রুমে থাকতাম। তো ওইখানে আর কারো যাওয়ার প্রশ্ন আসে না। তো প্রথম দিন আমরা ব্যাপারটা বেশি নেই, আমরা নিচে আবার নর্মাল লাইফ লিড করতে থাকি। তো হঠাৎ আমাদের একটা ফ্রেন্ড আসে, তো রাত্রেবেলা রুমের ভিতরে যায়, ভিতরে ওই বাড়ির ভিতরে ঢোকার পরে আইসা বলতেছে যে তোরা কি বউ রাখছ? আমরা বলতাম না, বউ নাই। তো আমি তো ভিতরে একটা মহিলার দেখলাম, সাদা একটা কাপড় পরা, সেই ভিতরে কিছু একটা কাজ করতেছে।
আমরা বললাম, কই? আমরা কোথাও মনে করছিলাম যে ভিতর থেকে কেউ আসবে, পিছন থেকে তো হয়তো ঢুকছে কেউ, কিন্তু ভিতরে ঢুকে আমরা ওরকম কোনো দরজাও নাই, কেউ নাই, just আমরা কিছু দেখলাম না। আমরা চলে এসে আমরা বলছি কি সব ভুলভাল দেখছো, এইরকম ছিল। কিন্তু আমরা মানে ফিল করতে পারি যে এখানে আমরা ছাড়াও আমাদের সাথে অন্য কেউ আছে। আচ্ছা। তো একদিন আমার ফ্রেন্ড সে বাথরুমে গেল, রাতের বেলা ছিল এটা। দিনের বেলা আমাদের সমস্যা কখনো হইতো না, আমাদের সব সমস্যা শুরু হয়েছে রাতের পর। তো রাতে গেল, তো ও একটা মজার জিনিস হচ্ছে ওই বাসায় কোনো লাইট থাকতো না, মানে আমরা লাইট লাগাতাম ভিতরের রুম গুলায়, আমাদের রুম গুলাই আমরা ভিতরের রুমে যত লাইট লাগাতাম, বাল্ব লাগাতাম, 2 দিন পর হয়তো বাল্ব ফিউজ হয়ে যেত। আচ্ছা। আমরা নিচতলে বাল্ব ইউজ করতাম, দোতলে আমরা কখনো যেতাম না, কারণ দোতলা সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল। তো নিচতলে আমরা লাইট লাগাতাম, 2 দিন লাইট বন্ধ হয়ে যেত, এরকম চলতেছিল। তো আমার ফ্রেন্ডরা যেদিন বাথরুমে যায়, তো ও বাথরুমের ভিতরে গোসল করতেছিল, হঠাৎ করে ওর বাথরুমের লাইটটা মানে হয়ে যায়, ফিউজ হয়ে যায়। তো মানে ফিউজ হওয়ার সাথে সাথে ও ফিল করে, ও চিৎকার দিয়ে বের হয়ে আসে বাথরুম থেকে। আমরা জিজ্ঞাসা করি যে কি হয়েছে, তো চিৎকার দিলি কেন? তো বললো যে আমি বাথরুমের ভিতরে যখন লাইটটা বন্ধ হয়ে যায় তখন আমি ফিল করি যে আমার সামনেই কোনো বুড়ো কোনো লোক শ্বাসের সমস্যা হলে যেরকম আওয়াজ করে, একদম আমার সামনেই কেউ একজন আওয়াজ করতো। আর এটা একদম আমি মানে পুরো বিলিভ করি আমার সামনে কেউ একজন ছিল, সেই জন্য আমি চিৎকার দিয়ে বের হয়ে যাই। কিন্তু ওই সময় আমাদের বাসায় কোনো কারেন্ট দেয় না, যে বাথরুমের লাইটই বন্ধ হয়ে গেল। এর কিছুদিন পরের ঘটনা, আমি ওই আমার ভিতরের রুমে গেছিলাম একটা কাজে, তো আমি যখন ফিরে আসতেছি তখন আমি রুমে ঢুকবো তার আগেই দরজার কাছে কেউ একজন আমার পিছন থেকে চুলগুলোর জন্য শক্ত করে টেনে ধরলো। আমি প্রথমে বুঝতে পারিনি যে কি, মানে সে এত জোরে শক্ত করে ধরছে যে মানে আমি কথা বলতে, মানে আমার কথা বলতে আমি ভয়ে মানে সব হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ ইতি করার পর কিন্তু সে আমাকে এটা ছাড়তেছে না। তারপর আমি যেটা চিৎকার দিয়ে আমার সব বন্ধুরা আসে, তো আইসা আমাকে দেখা যে আমি দাঁড়িয়ে রয়েছি, সে আমাকে নিয়ে যায়, এসে বলে কি হয়েছে? আমি বলছি যে আমার পিছন থেকে কেউ একজন চুল টাইনা ধরছে, কিন্তু আসলে কিছু ছিল না। তো এই ঘটনার পর থেকে আমরা সবাই মানে খুব বেশি মাত্রায় ভয় পেয়ে যাই, আমরা বাসা ছাড়ার প্ল্যান করি। আমাদের দুলাভাই ছিল, সে একদিন আমাদের ঘটনা শুনে আসে, সে সাথে একজন মহিলাকে নিয়ে আসে, ও সাথে আইসা আমাদের বাসায় ঘুরে, পুরো সন্ধ্যার দিকে আসে, আইসা পুরো বাসায় ঘুরে, দোতলায় যায় না, সে নিচতলায় থাকে। সে আমার তার মুখের চেহারা দেখে মানে বুঝছিলাম যে কোনো সমস্যা আছে। সে আইসা আমাদের বলতেছে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা ছেড়ে দেন। আমরা বললাম কেন? বাসায় আপনাদের সাথেও একজন থাকে এবং সে অনেক মানে একটা মহিলা, সেটা মহিলা থাকে এবং সেই বাড়িটা তৈরি করার পর থেকে সেই বাড়িতে আছে এবং সে চায় না আপনারা এখানে থাকুন। আর সে আপনাদের অনেক বড় একটা ক্ষতি করে ফেলতে পারে। সে আপনাদের রুমের দরজা পর্যন্ত আসে, বাট আমি জানি না কেন আপনার দরজার ভিতরে ঢুকতে হয়। কিন্তু সে আপনার এখন পর্যন্ত রুমের দরজা পর্যন্ত আসতে। আপনারা যেহেতু কাজ করবেন বাসা ছেড়ে দিন, আর বিশেষ মাসের আগে বাসা ছেড়ে দিন, তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সেদিন আসলে ঘটনা ছিল, সেদিন ছিল ফাল্গুনের শেষ দিন। তো আমরা সেই রাতে বাসাটা ছেড়ে চলে আসি এবং আমরা আর রিস্ক নেই না কোনো যে বাসায় থাকার মতো। তো পরে আসার পর আমরা খোঁজ নিয়ে জানতে পারি ওই বাড়ির যে মালিক ছিল, মানে আমার দুলাভাই কেনার আগে যে মালিকটা ছিল, সে ওই বাড়িতে থেকে কোনো একটা কারণে চিকিৎসা দিচ্ছে, মানে প্যারালাইজ হয়ে গেছে, মানে ভয়ে প্যারালাইজ হয়ে গেছে, সে ওই বাড়িটা তারপর বিক্রি করে দেয়। আর কিছুদিন আগে জানতে পারলাম আমাদের যে দুলাভাই ছিল সে বাড়িটা মানে সংস্করণ করার পরে তারপর সে কোনো একটা কারণে বাড়িটা ওর অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। Okay. অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনাদের আরেকবার জানিয়ে রাখি আমরা রয়েছে এখন বরিশাল এবং বরিশাল থেকে আমরা লাইভ করছি এবং আপনারা শুনছেন সবসময় ভিডিও ফুর্তি চলছে ভূত এফএম এবং আগামী সপ্তাহে আমরা থাকবো ঢাকায় এবং আপনারা সবাই যারা ঘটনা পাঠাতে চান, যারা ঢাকায় থাকেন, তারা আমাদের অবশ্যই ঘটনা যত দ্রুত সম্ভব পাঠিয়ে দিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি জারিক খান, অর্গানাইজেশন সেক্রেটারি, বরিশাল ইউথ সোসাইটি। ওকে, শুনি আপনার ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটা আনুমানিক 2013 সালের এবং ঘটনাটা আমি আমার এক দূর সম্পর্কের ফুপুর কাছ থেকে শুনেছি। রাসেল ভাই উনি বরিশালের একটা অজপাড়াগাতে থাকেন। তো ওনার পেশা বলতে নর্মালি ফসলের চাষি ছিল। তো সে কারণে তাকে প্রায় ফসলের কাজে বরিশালে বাইরে আসতে হতো শহরের দিকে। তো প্রথমে বলে রাখি যে তার একটা সাইকেল ছিল, উনি সাইকেলে করেই বরিশালে শহরে আসা যাতায়াত করতেন। তো এরকম একদিন উনি গ্রাম ছেড়ে শহরে আসেন তার পার্সোনাল কাজে। তো ওনার ছেলে, আমার যে ফুফাতো ভাই সোহেল, ও রুই মাছ খেতে অনেক পছন্দ করতো। তো সোহেল আমার ফুফাকে বলে দেয় যেন ফেরার পথে যেন ওর জন্য মানে রুই মাছ নিয়ে আসে। তো রাসেল ভাই ফুফা রাতে যখন কাজ সেরে যখন গ্রামে ফিরছেন তখন আনুমানিক রাত 11টা। তো গ্রামের এরিয়ার মধ্যে যখনই প্রবেশ করেন, আমি আগে বলেছি যে এটা একটা নদী পাড়াগা, রাসেল ভাই ওটা মেইনলি একটা নদীর পাড়ে। তো নদীর পাড় দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে ফুফা সাইকেল চালিয়ে যাচ্ছে।
তো কিছু দূর সাইকেল চালানোর পরে রাসেল ভাই উনি দেখলেন যে সামনে 13-14 বছরের একটা মেয়ে লাল শাড়ি পরে বসে একা কাঁদতেছে এবং অনেক জোরে কাঁদতেছে। তো এরপর রাসেল ভাই উনি সাইকেলটা স্টার্ট করে আস্তে আস্তে ওই মেয়েটার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, তুমি এভাবে একা বসে কাঁদছো কেন? তো রাসেল ভাই ফুফা যেভাবে আমাকে বললেন যে মেয়েটার পিছন দিক থেকে দেখে বোঝা যাচ্ছিল স্পষ্ট যে ওর চুলগুলো একদম এলোমেলো ছিল এবং যখন ঘাটটা ফিরে আমার ফুফার দিকে তাকায় তখন ওর চোখগুলো একদম লাল ছিল। এবং তাকানোর পরে রাসেল ভাই ফুফা দেখলেন যে ওই মেয়েটা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে তো উঠান থাকে, তো এক উঠানের অপোজিট সাইডের একটা বাসার আফজাল সাহেবের মেয়ে। তো ফুপা বললেন যে তুই এখানে এক বসে থাকতেছিস কেন, হয়তো বাবা রাগারাগি করছে, তুই আমার সাথে চল, আমি বাড়ির দিকে যাচ্ছি। তো রাসেল ভাই এখানে একটু আমি অ্যাড করি যে ফুপা বাড়ির দিকে ফেরার পথে আমার ওই ফুফতো ভাইয়ের জন্য একটা ব্যাগে করে রুই মাছ নিয়ে আসছেন এবং ব্যাগটা আমার সাইকেলের ক্যারিয়ারে বাঁধা ছিল। তো হঠাৎ করেই মেয়েটা ফুপাকে বলে উঠলো যে তোর ব্যাগে যে 3টা মাছ আছে ওইখান থেকে আমাকে একটা মাছ দিয়ে যা, নয়তো তোর সমস্যা হবে। তো ফুপা অনেকটা অ্যাস্টনিশড হয়ে গেলেন যে আসলে মেয়েটা কিভাবে জানলো। তারপরে হয়তোবা তিনি আবার মনে করলেন যে হয়তোবা ওর কাকিকে বলছে, যেহেতু এক বাড়ির উপরেই বাসা, মানে একটা উঠোনের উপরেই বাড়ি। তো ফুপা তখন অতটা হতভম্ব না হয়ে ফুপা ডিরেক্টলি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে বাড়িতে চল, ওই ছেলের পেছনে ওঠ, আমি তোকে বাড়ি পৌঁছে দিই, তোর কাকি আজ রাতে রান্না করবে, রান্না করে তোকে দিবে। তো রাসেল ভাই র্যাপিডলি মেয়েটা আবার ফুপাকে বললো যে তোর কিন্তু সমস্যা হবে। তো রাসেল ভাই এরপরে ফুপা বললেন যে আচ্ছা যাই হোক দেখা যাবে, তুই একটা সাইকেলের ক্যারিয়ারে ওঠ। এরপরে ভাইয়া মেয়েটা সাইকেলের ক্যারিয়ারে উঠলো এবং ফুপা চালাতে শুরু করলেন। গ্রামে তো কালভার্ট থাকে, তো কিছু দূর যাওয়ার পর একটা কালভার্ট, এবং কালভার্ট থেকে নামার পথে রাসেল ভাই ফুপা তো সাইকেল চালাচ্ছেন এবং ফিল করতেছেন তার সাইড থেকে এত এত জোরে একটা ঝড়ো বাতাস ক্রস করলো যে তার আসলে সাইকেলটা আর কন্টিনিউ চালানো সম্ভব হলো না, তিনি সাথে সাথে সাইকেলটা স্টপ করে দিলেন। এরপরে আমরা তো জানি রাসেল ভাই যে পিছনে কোনো মানুষ বসলে মিনিমাম একটা ভার ফিল হয়, কিন্তু তখন হঠাৎ করে তিনি খেয়াল করলেন যে তার পিছনের ব্যাগ পড়ে গেল এবং তিনি যখন ইনস্ট্যান্টলি পিছনের দিকে তাকালেন তিনি দেখলেন মেয়েটা নেই। তখন তিনি মনে মনে ভাবলেন হয়তো এটা একটা হ্যালুসিনেশন ছিল। তো রাসেল ভাই একটু মানে নিজে পার্সোনালি ভয়ও পেয়ে যান। এরপরে তিনি বুঝলেন ব্যাপারটা, যেহেতু তিনি গ্রামে থাকেন। এরপরে মাছের ব্যাগটা আবার তিনি ক্যারিয়ার সাথে বেঁধে তিনি হুড়ো করে বাড়ির দিকে রওনা হন। রাসেল ভাই আমাদের যে গ্রামের বাড়িগুলো আছে ম্যাক্সিমামই দেখা যায় যে বাড়ির মাঝখানে একটা উঠোন থাকে এবং উঠোনে ঢোকার আগে যেটাকে আমরা দরজা বলি কিছু দূর হেঁটে যেতে হয়। তো ফুপা বাড়ির দরজা দিয়ে ঢুকলেন, ঢোকার পর ঠিক সাইকেলটা সাইকেল থেকে নেমে হাতে করে সাইকেলটা নিয়ে যাচ্ছেন। তো উঠোনে রাসেল ভাই সামহাও একটা ক্রাউড দেখলেন। ওনার মনে হচ্ছিল, উনি ভাবছেন হয়তোবা বাড়ির গ্রামের বাড়ি যেহেতু হয়তোবা ঝগড়া হচ্ছে কারো সাথে, এই জন্য হয়তো এত ক্রাউড। কিন্তু রাসেল ভাই উনি ব্যাগটা ওনার বাসায় রাখলেন, রাখার রেখে সামনে কিছু দূর এগিয়ে যখন ক্রাউডটা ক্রস করে সামনে গেলেন উনি অনেকটাই হতভম্ব হয়ে পড়েন এবং তিনি দেখলেন সামনে একটা লাশ রাখা, এবং লাশের মুখটা যখন খুলে দেওয়া হয়, লাশের কাফনের কাপড়টা যেই খুলে দেওয়া হয়, তিনি দেখলেন এই মেয়েটা ঠিক সেই মেয়েটাই যাকে তিনি নদীর পাড়ে দেখেছিলেন এবং যাকে তিনি ক্যারিয়ারে উঠে মাঝপথ কিছু দূর পর্যন্ত আসার পরে মাঝপথে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে যায়, ঠিক সেই মেয়েটা। এবং তিনি ওখানে গিয়ে শুনতে পান যে ওই মেয়েটা যে আফজাল সাহেবের মেয়ে, সে আফজাল সাহেবের মেয়ে এর আগেও বদজিন যেটাকে আমরা বলি ঠিক ওইভাবে বদজিন তারা পজিটিভ ছিল। এবং ওই দিন দুপুর বেলা যখন আমার ফুপা বাড়িটা লেফট করেন, তখন ওই দিন দুপুর বেলা সে ওইখানে তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল, তো তেঁতুল গাছ সে উঠে তেঁতুল গাছ থেকে পড়ে গিয়ে তার স্পট ডেড হয় এবং তার ব্রেইনে অনেক ব্লাড যায় ব্রেন থেকে। এটা থেকে ফুপা অনেকটা হতভম্ব হয়ে যান এবং হতভম্ব হয়ে যাওয়ার পরে তারপরে তিনি বাসায় যান। বাসায় যাওয়ার পরে ফুপিকে মাছের ব্যাগটা দেন। মাছের ব্যাগটা দেওয়ার পরে রাসেল ভাই ফুপি ব্যাগটা খুলে নেওয়া, ব্যাগ খুলে মাত্র 2টা মাছ বের করেন, কিন্তু ফুপার স্পষ্ট মনে আছে যে তিনি ব্যাগের মধ্যে 3টা রুই মাছ এনেছিলেন।
কিন্তু হঠাৎ করে একটা দেখার পরে ফুপা আর কিছু বলেন নাই, ফুপা ডিরেক্টলি বলেন যে আমি তো 3টা মাছ এনেছিলাম, তাহলে আরেকটা মাছ কোথায় গেল? তো ফুপি বললেন না, আমি ব্যাগের মধ্যে 2টা মাছই পেয়েছি। এরপর আসলে ওটা নিয়ে আর কথা না বাড়িয়ে আহ সরাসরি তিনি রান্না করলেন। আমার ফুপি ফুপি রান্না বান্না করার পরে এরপরে আমার যে ফুফাতো ভাই ও খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে আনুমানিক 1-1.5 ঘন্টা পরে ওর হঠাৎ করে পেটটা ফুলে ওঠে, এবং পেট ফুলে ওঠার কারণে ও এমন একটা সিচুয়েশন হয় যে ওকে পরবর্তীতে হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়। এবং রাসেল ভাই, একটা দুঃখজনক ঘটনা যে তার ঠিক 2 দিন পরেই আমার ফুফাতো ভাই মারা যায়। এবং তার যখন মিলাদ হয়, মিলাদ আমি গিয়েছিলাম, সেই মিলাদের 3য় দিনে ফজরের ঠিক আগে আমার ফুপিকে স্বপ্ন দেখানো হয় যে তোর জামাইয়ের কাছে আমি একটা মাছ চাইছিলাম, ও যদি ওই দিন স্বেচ্ছায় মাছটা দিয়ে দিত তাহলে তোর আজকে ওই দিন দেখা লাগতো না। এবং এই মেয়েটা ঠিক ওই মেয়েটা ছিল যাকে ফুপা ক্যারিয়ার করে নিয়ে আসছেন, এবং তাদের বাড়ির উঠোনের যে মেয়েটা পদের হয়ে মারা গেছে, ঠিক ওই মেয়েটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির আগে কিছু SMS আমি পাচ্ছি। রায়হান সাতক্ষীরা থেকে আজকে প্রথম আমাদের SMS করেছেন। ফুর্তি 88 FM আমাদের সাথে লিখেছেন যে প্লেলিস্ট গরম তো ফুর্তি চরম, এবং এটা আমরা বলতাম এক সময়। এবং তিনি বলছেন যে আমি সীতা শেরে বাংলা থেকে বলছেন তিনি। আমির শাহিন আমাদের বলেছেন, লিখেছেন আমাদের এখানে ঢাকায় বৃষ্টি হচ্ছে। ওকে, কাজী জালাল আমাদের সাথে চট্টগ্রামে আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন মুস্তাক বিলি রোড থেকে তিনি এবং তার দিদি মাহিসা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে আমাদের সাথে শুনছেন আমাদেরকে। শুভ ওয়াসা রাজশাহী থেকে আমার সাথে লিখেছেন যে সব ঘটনা শুনতে ভালো লাগলো। আমাদেরকে শরীফ ফরিদপুর থেকে লিখেছেন আমাদের এছাড়াও এটা দেখতে পাচ্ছি। আসলে আমি বুঝি না, এক একজনের এক এক ধরনের ঘটনা ভালো লাগে। আপনাদের কাছে আজকে মানে আমি একটু জন্য জানতে চাই যে আপনাদের কাছে কোন ঘটনাটা ভালো লাগছে, সেটা অবশ্যই আমাকে ইমেইলের মাধ্যমে হোক আর ফেসবুকে হোক আপনারা একটু প্লিজ জানিয়ে দেবেন যে আজকে কোন কোন ঘটনা ভালো লেগেছে। খুব ভালো হয় যদি তারপরে ছোট্ট আরেকটা লাইন লিখে দিতে পারেন কেন ভালো লেগেছে। আজ কোন কোন ঘটনাগুলো ভালো লাগেনি এবং ছোট্ট করে যদি লিখে দিতে পারেন কেন ভালো লাগেনি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় ঘটনা সিলেক্ট করতে। কারণ আপনাদের এই ঘটনাগুলো কিন্তু এক অর্থে আপনারাই সিলেক্ট করেন, আপনাদের পছন্দ অনুযায়ী আমরা সিলেক্ট করি ঘটনাগুলো। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with cramming noise. That's right. The night comes alive with গ্রামীণ ফোন। এবং আমরা আছি বরিশালে। শুনলাম ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে, বরিশালে প্রচন্ড গরম, এবং বরিশালে ঢাকা চাইতে গরম। তবে বরিশালে একটা জিনিস খুব ভালো যে বরিশালের মানুষজন সবাই মিলে খুব মিলেমিশে আছেন। এখানে যেমন মানে ভ্রাতৃত্ব রয়েছে, সেরকম রয়েছে সৌহার্দ্য, এবং সেই সাথে নানা ধর্মের মানুষ একসাথে এত চমৎকার ভাবে একটা শহরে আছেন, এটা খুব কম জায়গায় দেখা যায়। এবং বরিশালে আমি না আসলে জানতামই না যে বরিশালের এইরকম আনাচে কানাচে এত মানে আপনি এখানে আসলেই মনে হবে যে আপনি কোন একটা অতীত সময়ে চলে গেছেন এবং কয়েকশো বছর পেছনে চলে গেছেন, এবং কয়েকশো বছর পিছনের সব দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। অসম্ভব সুন্দর একটি শহর, না আসলে বোঝা মোট করে উপায় নাই। চমৎকার জার্নি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঘাটে যারা রয়েছেন, চমৎকার জার্নি লঞ্চে, বাসে বা প্লেনে, যেভাবে হোক আপনারা চলে আসতে পারেন এবং দেখে যেতে পারেন বরিশাল। এবং বরিশালের রেডিও ফুর্তি কিন্তু অন, সুতরাং আপনার ফুর্তি কোন সব মানে ফুর্তি আপনার সাথে। এবং আমরা চলে যাবো এখন দ্বীপের কাছে। দ্বীপ, আপনার বাসা তো বরিশালে, রাইট? হ্যাঁ। বরিশালের কোথায়? আমার বাসা সুবর্ণপুর। ওকে, শুনি আমরা আপনার ঘটনা। হ্যাঁ, হ্যালো লিসনার্স, আমি দীপ। আমি বরিশাল বিএম কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছি। তো আসলে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি গত বছর আমার আগস্ট মাসে ঘটে যায়। আমি আমার ফ্রেন্ড ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠি। তো লঞ্চে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা ট্রেনে উঠবো না, নর্মালি যাব। তো অনেক ঝামেলা হইতেছিল আমাদের যাওয়ার সময়। তো আমরা কেবিন নেই। তো লঞ্চেতে বয় থাকে, ওনার কাছে কেবিন চাওয়া হয়। তো উনি আমাদের বললো যে একটা কেবিন আছে, বাট উনি দিতে চাইতেছিল না, একটু ফিল করতেছিল। তো অনেক জোরাজোরি করে ওনার কাছ থেকে আমরা কেবিনটা নিই। তো রাতে খাওয়ার পর যত তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি। দুপুর নাগাদ আমার ঘুম ভেঙে যায়। উঠে থেকে আমার ফ্রেন্ডটা নাই। তো আমি ভাবলাম কোথায় গেল, বের হয়ে দেখলাম ছাদে খুঁজতে গেলাম। তো ছাদে খুঁজতে গিয়ে দেখলাম ও হচ্ছে ব্যাকেট কিনারে দাঁড়িয়ে উঠছে। তো আমি জিজ্ঞেস করলাম কে এখানে দাঁড়িয়ে রয়েছিস, রুমে চলে, অনেক ঠান্ডা। তো আমার কোনো কথা সাড়া দিল না।
তো আমি ওর হাত ধরে টান দিয়ে ওর নিয়ে আসতেছিলাম। তো কিছু দূর যাওয়ার পর কিছু ডিস্টেন্স অতিক্রম করার পর আমি ব্যাক করলাম, ব্যাক করে দেখলাম যে আমার ফ্রেন্ডটা ওখানে ছিল না। বেশ বিরক্ত হয়ে গেলাম অনেক। তো আমি বলতাম যে প্যারানর্মাল কিছু একটা ঘুরতেছে এখানে। ভয় পেয়ে গেলাম। তো নামতে পারতেছিলাম না, হাত পা অনেক কাঁপা করতেছিল আমার। তো অনেক কষ্টে আমি নামলাম সেই থেকে। আমার সেই কেবিনটা সামনে দিয়ে একটু ডিস্টেন্স এসে আমি অবস্থায় হয়ে পড়ে যাই। সকালে যখন উঠলাম দেখলাম ৯টা নাগাদ আমার ঘুম ভাঙলো। তো ওই দেখলাম আমার ৪-৫ জন লোক আছে, আমার ফ্রেন্ডও আছে। জিজ্ঞেস কি হয়েছে, আমি কিছু বললাম না, জাস্ট হয়ে গেছিলাম। তো তখন যখন আমরা বের হয়ে যাবো তখন স্টুডেন্ট বয় আসলো যে ঢাকাটা নিতে। তো তার সাথে নেওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম যে এখানে আপনি রুমটা দিতে চাইতেছিলেন না কেন, কি হয়েছিল? অনেক জোরাজোর করে বলতেছিল যে ২-৩ মাস আগে একটা ছেলে এখানে রুমে মারা যায়, তো সেই হতে এই রুমে এরকম প্রবলেম হইতেছিল, সবাই এরকম কমপ্লেন করে, এই জন্য আমরা রুমটা দিতে চাইতেছিলাম না। তো এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো রাব্বির কাছে, আমাদের শেষ আজকের অতিথি, এবং রাব্বির কাছে আমরা ঘটনা শুনবো। আপনি কোথায় থাকেন? বরিশাল দক্ষিণ এলাকান্দা। ওকে, শুনি আপনার ঘটনা। আমার যে ঘটনাটা এটা আমার ফ্রেন্ডের সাথে ঘটছে, ওর বাসা বরিশাল সদরের কাছেই। তো ওর সাথে যে ঘটনাটা ঘটে তার আগে আমি ওর বাসার একটা বর্ণনা দিই। ওর বাসার এক রুম, সাথে একটা বাথরুম। তো ওর সাথে যে ঘটনাটা ঘটে, ও একা থাকে। তো ও রাতে ঘুমানোর সময় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে যায়। তো ঘুমানোর এক পর্যায়ে মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম যাওয়ার পরে ও চোখ খুলে দেখে যে ওর রুমের দরজার কাছ থেকে ওর রুমের বাথরুমের দরজার দিকে কালো একটা ছায়া মানে হেঁটে হেঁটে না, মানে ভেসে ভেসে যাচ্ছে বাথরুমের দিকে। তো এটা সে অনেক ভয় পায়। ভয় পাওয়ার পরে ও নিজেকে মানে বুঝায় যে আসলে কি আমার হ্যালোসিনেশন বা অন্য কিছু, সে বুঝে ও নিজেকে শান্ত রাখে। যায় এইভাবে কিছুদিন যাওয়ার পরে ও আবার একদিন এইরকম ভাবে সেম জিনিসটাই রাতে দেখে যে ওর সাথে এইটা ঘটতেছে। যে ওর রুমের কাছ দরজার কাছ থেকে বাথরুমের দিকে একটা কালো ছায়া উড়ে উড়ে যাচ্ছে। তো এইবার ও এটাকে পাত্তা দেয় না। তারপরে কিছুদিন পরে আবার যেটা দেখে যে ওর সেম মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও দেখে যে সরি, জিনিস মিস করছি, যে ও একটা মানে ডাকের শব্দ ওর ঘুম ভাঙে। ডাকের শব্দটা ছিল এরকম যে ওর নাম ধরে ডাকতেছে, যে প্রীতম প্রীতম প্রীতম, এরকম ভাবে ডাকার খুব স্লো ভাবে ডাকতেছিল। এই ডাকের শব্দ ওর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পরে ও চোখ খুলে দেখে যে ওর সিলিং এ ঠিক ওর উপরে ওর দিকে তাকিয়ে জিনিসটা, মানে যেই ছায়াটা ও দেখতে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখার পরে ও প্রচন্ড রকম ভয় পায়। ও দোয়া কালাম পড়া শুরু করে। বাট তারপরও কিছু হয় না, ছায়াটা স্টিল ওইভাবেই ছিল। কিছুক্ষণ পর দেখে যে ছায়াটা আস্তে আস্তে ওর বুকের দিকে আসতেছে। তো শেষ পর্যায়ে ছায়াটা ওর বুকের উপরে এসে প্রচন্ড রকমের চাপ প্রয়োগ করার এক পর্যায়ে ও আর সহ্য করতে পারে না। ওর যত রকম দোয়া কালাম যা পারতো আয়াতুল কুরসি সব পড়ে। তো এক পর্যায়ে ও চোখ বন্ধ করে দেয় এবং ওই ছায়াটা ওর বুকের উপর থেকে সরে যায়। সরে যাওয়ার পর পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে, ও দেখতে পায় যে ওর বুক প্রচন্ড রকম ফুলে আছে এবং যে জায়গায় চাপ দিয়েছিল ওই জায়গাটা লাল হয়ে আছে। তো ভাই এইটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা মোটামুটি আমাদের আজকের আজকের এই বরিশাল এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি রাজ আমাদের